মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সিদ্ধার্থের পরিচালনা এবং ফারহান হাসান উপস্থাপনা বিশ্ব বাংলা আয়োজিত কৃত্তিকা। আর কিছুক্ষণ পরেই আমাদের ভাষার মাস শুরু হবে, আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষার মাস। আজকে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, সমস্যা ও সম্ভাবনা। আমাদের সাথে আজকে তিনজন অতিথি আছেন। আলোচক মোহাম্মদ এরশাদ আলী, কবি, গবেষক ও শিক্ষক, ঢাকা, বাংলাদেশ। আরো আছেন ভারত থেকে আবৃত্তি শিল্পী শান্তনা রায়। আরো যুক্ত হয়েছেন আবৃত্তি শিল্পী বাংলাদেশ থেকে শান্তনু মিত্র। আমরা এখন চলে যাচ্ছি একে একে সবার কাছে। হ্যাঁ, হাই, মোহাম্মদ এরশাদ আলী। হ্যাঁ, আর আরো যুক্ত হয়েছেন আবৃত্তি শিল্পী শান্তনা রায়। হ্যালো, আমি শান্তনা রায়, ভারত থেকে বলছি। আমি কলকাতাতে থাকি। আরো যুক্ত হয়েছেন আবৃত্তি শিল্পী শান্তনু মিত্র। আমি শান্তনু মিত্র, যুক্ত হয়েছি চট্টগ্রাম থেকে। আমি একে একে সবার কাছে চলে যাচ্ছি, চারজনের কাছে। হ্যাঁ, আমন্ত্রণ বিশ্ব বাংলা থেকে তোমাদের সবাইকে। ধন্যবাদ। আর ধন্যবাদ আপু। বিশ্ব বাংলাকে। কিছুক্ষণ পরেই আমাদের ভাষার মাস শুরু হবে। আমরা আসলে আজকে অনুষ্ঠানটা সাজিয়েছি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, সমস্যা ও সম্ভাবনা নিয়ে। আর একে একে আমরা সবাই আবৃত্তি শুনবো, আমরা আলোচনা করব ভাষার মাস নিয়ে আমাদের, কারণ আমাদের আন্তর্জাতিক ভাষা মাস। আর কিছুক্ষণ পরেই আমাদের 12টা বেজে যাবে। পুরা মাস জুড়েই আমাদের অনুষ্ঠান থাকবে আমাদের বিশ্ব বাংলা থেকে। তা আমি এখন চলে যাচ্ছি আলোচক মোহাম্মদ এরশাদ আলী, কবি, গবেষক ও শিক্ষক। হ্যাঁ এরশাদ, কেমন আছো তুমি ভাইয়া? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আমি হ্যাঁ, আমি শুনতে আপু পাচ্ছি ভালো ভাইয়া। আছি। আমি আশা করছি আপনিও ভালো আছেন, মনে হয়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এই সময়টা আসলে একটু গুড। ভালো ভালো থাকার চেষ্টা করি ভাইয়া, আমরা সবাই। নিশ্চয়ই তুমিও ওরকমই আছো। হ্যাঁ হুম, আপু। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমাকে। আহ, হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছো আমাকে ভাইয়া? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এরশাদ, আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শুনতে হ্যাঁ, তা পাচ্ছি এখন। হ্যাঁ আমরা আজকে যেহেতু আমাদের ভাষার মাস শুরু হয়ে যাবে কালকের থেকে, বা কিছুক্ষণ পরে, কালকে না, আর 2-4 ঘন্টা পরেই তো আমাদের ভাষার মাস শুরু হয়ে যাবে, আজকে 31শে জানুয়ারি। তা আমরা আজকে অনুষ্ঠানটা পুরাটুক সাজিয়েছি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, সমস্যা ও সম্ভাবনা নিয়ে। তা আমি ওদের কাছে, সবার কাছেই যাব একে একে। আমি তোমার কাছে আমার প্রথম প্রশ্ন আছে। বাঙালি বাংলা ভাষা বাংলাদেশের যে গৌরব গাথা ইতিহাস, ঐতিহ্য, তার গর্বে, অথচ একই সাথে বাংলাদেশের বাংলা ভাষা পরবাসী কেন? বা বাংলা ভাষার ব্যবহারে সর্বস্তরে ভাষা আন্দোলনে প্রায় 70 বছর পরও কেন নিশ্চিন্ত করা গেল না? তুমি আমার প্রশ্নটা বুঝেছো ভাইয়া? হ্যাঁ, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আচ্ছা। আমি সেটি, ধন্যবাদ আপু, চমৎকার একটা প্রশ্ন দিয়ে আমাদের আলোচনাটা শুরু করছেন। এটি সত্যি একই সাথে যেমন আনন্দের। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত হই, এবং পৃথিবীর ইতিহাসে আমরা বাংলা ভাষার জন্য একটি নতুন, বা মাতৃভাষার জন্য আমরা নতুন অধ্যায় সূচনা করতে পেরেছি, বা ইতিহাস বা নতুন আমরা নিজেদের মতো করে এটার জন্য গর্ব করতে পারি। এটি সত্যি একই সাথে যেমন আমাদের আনন্দের, আবার একই সাথে আবার আমাদের দুঃখ লাগে। এজন্য দুঃখ লাগে যে বাংলাদেশে আপনি যে কথাটা বললেন, কথাটা খুব চমৎকার ভাবে আহ, সত্য, যে বাংলাদেশে যে বাংলা ভাষার এখন আমরা যদি দেখি, যদিও আমরা বাংলা সাহিত্যের ইতিহাস যদি পর্যবেক্ষণ করি, একটা সময় দেখা যেত যে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্য চর্চা হতো। এখন ঢাকা কেন্দ্রিক বাংলা ভাষা, বাংলা সাহিত্য চর্চা হচ্ছে, এবং পৃথিবীতে বাংলা ভাষাকে প্রতিনিধিত্ব করার জন্য আমার মনে হয় বাংলাদেশই সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছে। কিন্তু অথচ এই বাংলাদেশেই আমরা দেখি যে আমাদের ভাষা পরবাসী। আমাদের ভাষার সে সম্মান আমরা হয়তো বা দিতে পারছি না। এটি সত্যি আমাদের দুঃখ লাগে।
তাহলে এটার আমরা যদি গোড়ার দিকে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের শিক্ষার্থীদের মাঝে আমরা যে আমাদের যে একাডেমিক যে পাঠদান প্রক্রিয়াগুলো রয়েছে সেখানে, এবং আমাদের অন্যান্য ক্ষেত্রগুলোতে যে কর্মক্ষেত্র রয়েছে, আমাদের যে অন্যান্য সকল ক্ষেত্রে আমরা দেখি যে আমরা বাংলা ভাষা পদদলিত হচ্ছে এক অর্থে। কথাটা আসলে ওইভাবে বলতে চাইনি। এটার অন্যতম কারণ আমি যদি উল্লেখ করি, আমি যদি মোটা দাগে বলি, তাহলে আমার কাছে যেগুলো মনে হয়েছে সেগুলো হচ্ছে যে আমরা প্রথমত আমরা যে 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনের যে চেতনা, আমাদের বাঙালি জাতীয়তাবাদের চেতনা, যে চেতনাকে হৃদয়ে ধারণ করে পরবর্তী যে 62-63 আন্দোলন, অথবা 69-এর গণ অভ্যুত্থান, অথবা আমাদের যে 70-এর নির্বাচন, বা আমাদের যে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, আমরা যে চেতনাকে ধারণ করে আমাদের বাংলাদেশকে পেলাম, আমরা স্বাধীনতা পেলাম, স্বাধীনতা অর্জন করলাম। আমরা হয়তোবা এখনো স্বাধীনতার প্রায় 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের ভাষা আন্দোলনের আপনি যেটি বললেন 70 বছর উদযাপন করতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা এটা করব। অথচ আমরা সেটাকে এখনো ধারণ করতে পারছি না, অথবা সেটাকে আমরা ওইভাবে তুলে ধরতে পারছি না, বা আমরা নিজেদের বলে ওইভাবে আর কেন যেন আমরা একটু ঔদাসীন্য দেখাচ্ছি। তো আমি যেটি বলছিলাম যে আমাদের ইতিহাস হয়তোবা আমাদেরকে পেছনে ফেলে দিচ্ছে, আমাদের ইতিহাসটা কেন যেন আমাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছে কেন, এটি আসলে একটি অত্যন্ত কষ্টের। আবার একই সাথে আমি যদি বলি যে আমরা আমাদের ইতিহাসকে ধারণ করতে পারিনি, তার মানে আমরা 52-র 8 ফাল্গুনকে আমরা ধারণ করতে। আবার একই সাথে আমি যদি মোটা দাগে আরো কিছু কারণ দেখাই আপনাদের সামনে বা সবাইকে, আমি যদি কারণ বলি, সেটি হচ্ছে বাঙালির যে ঔপনিবেশিত যে মন। আমরা দীর্ঘদিন দেখেছি যে আমরা হচ্ছে ঔপনিবেশিক শাসনের আমরা শাসিত হয়েছি। এই ভারত আমাদেরকে, এই ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের মানুষ শাসন করেছে, বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষকে শোষণ করত। এটা একটা এরকম, এই যে ঔপনিবেশিক যে শাসন চলেছে দেশে, সেই ঔপনিবেশিক সত্তার জায়গা থেকে বা সেই জায়গা থেকে আমরা আমাদের মানসিকতাকে আমরা বের করে আনতে পারিনি। আবার একই সাথে আমরা যদি আরো একটা গুরুত্বপূর্ণ কারণ বলি, সেটা হচ্ছে বাঙালি শিক্ষিত শ্রেণীর এক ধরনের উন্নাসিকতা রয়েছে আমাদের মধ্যে। আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষ যারা, তারা মনে করে যে বাংলা ভাষা কথা বলা এটি তো আসলে কেমন দেখায়, মনে হয় নিজেকে স্ট্যান্ডার্ড বলে, আমি শিক্ষিত হয়েছি এটা মনে হয় এভাবে বলা যাচ্ছে না, বা লজ্জা পায় বাংলা বলতে, এরকম একটা ব্যাপার আছে আমাদের শিক্ষিত শ্রেণীর মধ্যে, এক ধরনের একটা প্রবণতা আমরা দেখি। তারপরে আমরা যদি বলি যে আমাদের বিচারালয় এবং আমাদের সরকারি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে, সেখানেও আমরা আজও বাংলা ভাষা একেবারে নিশ্চিত করতে পারছি না। এবং যদিও এই ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিতে দেখছি, আবার আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে আমাদের পাঠদান প্রক্রিয়াগুলো রয়েছে, আমাদের একেবারে রুট লেভেল থেকে, একেবারে প্রাইমারি থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু বাংলা ভাষার চর্চাকে যদিও করেও, সেখানে শুদ্ধতার একটা প্রশ্ন উঠছে, যে আসলে শুদ্ধভাবে সেই বাংলা চর্চা হচ্ছে কিনা। অর্থাৎ একাডেমিক শিক্ষার মাধ্যমগুলোতে বাংলার যে পাঠদান প্রক্রিয়া, সেখানে কিন্তু এক ধরনের বিঘ্নতা আমরা লক্ষ্য করছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি জাতি মনে মনে প্রাণে নিজেকে এখনো যেন সেই কুলীন মনে করে। এখনো ওই পাশ্চাত্যে আমেরিকা কি হচ্ছে, ওইগুলো, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো কি হলো না, জো বাইডেন নির্বাচিত হলো কি হলো না, এগুলো নিয়ে, বা ওই আমরা খেলাধুলাতেও দেখি যে ওই ব্রাজিল জিতলো নাকি আর্জেন্টিনা জিতলো, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে সবসময় কেন যেন বিদেশ প্রীতি, পাশ্চাত্য প্রীতি, এই ব্যাপারগুলো সবসময় আমাদের মধ্যে কাজ করতো। আর এই কারণে আমরা আজও আমাদের নিজের যে অস্তিত্ব সেটাকে আমরা বুঝতে শিখিনি। এগুলো একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। সুতরাং বিভিন্ন কারণেই আমাদের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সরকারের বিভিন্ন উদ্যোগ, যদিও ভালো মন্দ দুটিই রয়েছে, আমাদের দুইভাবেই বলা যাবে। তো বিভিন্ন কারণেই আমাদের বাংলা ভাষা আজকে সর্বস্তরে, আমরা সর্বস্তর বলতে কি বোঝাতে চাই, সর্বস্তর বলতে আমরা মনে করি একেবারে দেশ, আমাদের বাংলাদেশের প্রতিটি পর্যায়ে, সেটা হতে পারে শিক্ষা ক্ষেত্রে, হতে পারে চিকিৎসা ক্ষেত্রে, হতে পারে এমনকি সংসদের ক্ষেত্রেও তো শুদ্ধ, যদিও সেখানে বাংলাই বলা হয়, কিন্তু সেটিও কোন বাংলা, সেটা নিয়েও আজকে প্রশ্ন হয়তো অনেক সময় উঠে যায় আমাদের। তারপরে আমরা অন্যান্য সকল ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে
এবং অফিস আদালত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখি কিন্তু যে একজন গরিব মানুষ, এই গরিব মানুষ কিন্তু আইন বোঝে না, আদালতের রায় হচ্ছে কি হয়েছে জানে না, প্রেসক্রিপশন হয়েছে কি বোঝে না। সো এই প্রত্যেকটি ক্ষেত্রে, আমাদের জীবনযাপনের প্রত্যেকটি ক্ষেত্রে বাংলা ভাষার যদি আজকে প্রচলন হতো, তাহলে হয়তোবা আমরা আরো জাতি হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারতাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের মাতৃভাষার জন্য এদেশের সন্তানেরা, আমাদের ভাইরা প্রাণ দিয়েছেন, এজন্য শুধু আমরা মুখে মুখেই গর্ব করি। আসলে বাস্তবতা এই জায়গায় দাঁড়িয়ে গেছে, কিন্তু আমরা আসলে কতটুকু ধারণ করতে পারছি এটা আজকে অনেক প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে আমরা তরুণরা মনে করি। তো আপু, আপনি বলছিলেন, বলেন এরপরে। না না, খুব ভালো বলেছো। আমার আসলে আমার বা আমার দর্শকদের জানা উচিত যে যেহেতু আমরা বাঙালি, রাইট, যে বাংলা ভাষা সম্পর্কে যে যে প্রশ্নটা করেছি যে 70 বছর কেন নিশ্চিত করার জন্য, এটা তো তুমি যেহেতু বাংলা গবেষক, আমরা তোমাকে প্রশ্নটা করতে পারি। আমরা তো আর ধরে ধরে সবাইকে এনে প্রশ্নটা করতে পারি না। তুমি যতটুক জানো, তুমি আমাদের উদ্দেশ্যে যতটুক বলেছো, আমরা অনেকটুক হয়তো আমার দর্শকরা নিশ্চিত হয়েছে অ্যাটলিস্ট, যে তারা বুঝতে পেরেছে যে কি কারণে হচ্ছে বা কি কারণে হচ্ছে না। ধন্যবাদ তোমাকে স্যার। আমি তোমার কাছে আবার আসবো ভাইয়া। আমি এখন চলে যাচ্ছি আচ্ছা, ঠিক যে আছে। শান্তনু মিত্রর কাছে। শান্তনু, আহ হ্যাঁ কেমন আছো আপু, তুমি ভাইয়া? কেমন আছো খুব এই ভালো, সময়টা? এই সময়টা ধন্যবাদ। কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলছি একটু। হ্যাঁ, অনেক হ্যাঁ, আমি ধন্যবাদ বিশ্ব প্রথমে বাংলাকে। আমাকে একটু বলতে দাও, আমাকে একটু বলতে দাও। দর্শক মন্ডলী, আজকে এখানে শান্তনু এসছে, ওর আজকে শুভ জন্মদিন। আজকে জন্মদিন, ওকে আমি উইশ ও, করি বিশ্ব বাংলার তরফ থেকে। হ্যাপি বার্থডে শান্তনু, শুভ জন্মদিন তোমাকে। ধন্যবাদ ধন্যবাদ আপু, দোয়া করবেন যেন অবশ্যই অবশ্যই ভালো কিছুর সাথে সবসময় থাকতে পারি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখন তুমি বলো। হ্যাঁ বলছি, বিশ্ব বাংলাকে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আর আপনাকেও ধন্যবাদ। সাথে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। হ্যাঁ, আমি কি আর হ্যাঁ, এই আমি সময়টা কেমন চলছে এমনি? হ্যাঁ বলো, এই সময়টা তোমার মানে চলছে, কেমন আমার তো চলছে? ব্যস্ততা ব্যস্ততা যাচ্ছে। আমার হ্যাঁ পেশায় আমি ব্যাংকার, তো ব্যাংকার হ্যাঁ হিসেবে তো অফিসিয়াল কিছু কাজ তো আছেই, সাথে হ্যাঁ সাংস্কৃতিক কার্যক্রম চলে, সব মিলিয়ে আছি, ব্যস্ততার হ্যাঁ, সব মধ্যেই যায়। মিলে ব্যস্ততা চলছে। হ্যাঁ তুমি, হুম হুম হুম। আচ্ছা তাহলে আমার দর্শক মন্ডলী, আমার দর্শকরা হয়তো ওয়েট করছে সবকিছু বাংলা ভাষা সম্পর্কে জানার জন্য এবং আবৃত্তি শোনার হ্যাঁ। জন্য। হ্যাঁ, আমাদের আর আসলে আমরা এই অনুষ্ঠানটা কিছুটা বলতে পারো ভাষার মাস দিয়ে সাজিয়েছি, কিছুটা আমরা সবকিছু মিলিয়ে তোমাদের আবৃত্তি শুনবো। হুম হুম। তোমার সাধনা রায় বা ওনাদের সবাই আবৃত্তি আমি শুনবো। যে আর কিছুক্ষণ পরেই তো আমাদের ভাষার মাস শুরু হবে, 2-3 ঘন্টা পরে 12টা বেজে যাবে আমাদের। আহ তাহলে আজকে তুমি শুরু করো ভাইয়া, কি দিয়ে শুরু করবে? হুম। আবৃত্তি শুরু করো। আহ, যেহেতু ভাষার মাস শুরু হচ্ছে, এটা আমরা অনেক কি বলবো, আমরা ভাগ্যবান যে আমরা বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা, যে ভাষার জন্য আত্মত্যাগ আত্মত্যাগ করতে হয়েছিল, এবং এই ভাষাটা সারা বিশ্বে এখন মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে। হ্যাঁ, আর আমরা একটা আলাদা পরিচয় পেয়েছি বাঙালি হিসেবে, এবং এই ভাষাকে বেস করে আমাদের যুদ্ধ হয়েছিল। তাই আমাদের আমার পরিচয় কবিতাটি, সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আমি নিবেদন করার চেষ্টা করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধাই আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে।
আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, সেই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, পায়ে উর্বর পলি। খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে শান্তনু। ভীষণ সুন্দর একটা আবৃত্তি দিয়ে শুরু করেছো, খুব ভালো লাগলো, খুবই ধন্যবাদ। ভালো লাগলো। আমি তোমার কাছে আবার আসবো। আমি এখন চলে যাচ্ছি শান্তনা রায়ের কাছে। হ্যাঁ, শান্তনা রায় এসছেন, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন দিদি, ভারত থেকে। হ্যাঁ দিদি, কেমন আছো তুমি? ভালো আছি। কেমন চলছে তোমার এখন এই সময়টুকু? কি ব্যস্ত আছো নিশ্চয়ই সবকিছু নিয়ে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো সংসারটা তো করতে হয়, সংসার নিয়ে তো ব্যস্ত থাকতেই হয়। তার উপর সেটা। মানে আমার শাশুড়ি মার ২-৩ দিন আগে স্ট্রোক হয়ে গেছে, ও তো আচ্ছা, তাকে সব নিয়ে একদম খুবই ব্যস্ততা, হ্যাঁ খুবই ব্যস্ততা সব চলছে। সবকিছু আর নিয়ে। এইসব নিয়ে সবকিছু নিয়েই চলছে। তো কিছুদিন হলো মানে এই কবিতা টবিতার দিকে বেশি লক্ষ্য দিতে পারছি না, মায়ের দিকে লক্ষ্য না দিতে ঠিক গিয়ে। আছে, ঠিক আছে। হ্যাঁ তা সেটাই চলছে। হ্যাঁ, তো আর তুমি আজকে কি দিয়ে শুরু করবে দিদি, বলো। তোমার প্রথমে মুখে আমি একটু। বিশ্ব বাংলাকে একটা ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে এই সুযোগটা দিয়েছে। আর যারা আমাকে তোমার সঙ্গে এই পরিচয়টা করিয়ে দিয়েছে, পীযূষ বন্দ্যোপাধ্যায় আর আমার সুমন দা আছেন, যিনি এবার পীযূষ বাবুর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। আর সর্বশেষে তো তুমি আছো, যেটা আমাকে খুব মনে জোর দিয়েছো। আমি এমনিতে একটু নার্ভাস, হ্যাঁ, তো তোমাদের মনে জোর পেয়ে হ্যাঁ অনেকটাই মানে চেষ্টা করছি ঠিকঠাক করে বলে ওঠার জন্য। আমি রবি ঠাকুরের কবিতা খুব ভালোবাসি, যদিও এটা ভাষার মাস তোমাদের বাংলাদেশে, আমি পরে একটা বলছি কবিতা। বাট আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করছি। আর আমি ছোটদের কবিতা খুব ভালোবাসি পড়তে, আর বলতেও না না, ভালোবাসি। কোনো তো অসুবিধা নেই, ছোটরাও এই তো জন্য দেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ লুকোচুরি কবিতাটা দিয়ে আমি শুরু করছি। ঠিক আছে। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। প্রাণটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার
গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে, তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা ধুয়ে পড়বো ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছেলে, ছেলে কোথা? আমি বলবো, বলবো না সে কথা। চমৎকার বলেছো। আমি প্রায় আগে ছোটকালে, আমার ছেলে এখন একটু বড় হয়ে গেছে, আমি প্রায় ওকে এই কবিতাটা শোনাতাম। আমি তো আবৃত্তি করি না, কিন্তু ও চুপ করে শুনতো। আমি ও দুষ্টুমি করলে আমি এই লুকোচুরি কবিতাটা ওকে প্রায় শোনাতাম। অনেকদিন পর মানে মনে পড়ে গেল, আমার ছেলে বড় হয়ে গেছে এখন। আমি হয়তো ওর মনেও নেই, কিন্তু আমার খুব মনে হচ্ছিল যে আমি তো আমার এই বাড়িতে কবিতাটা খুব ছোট ছোট সদস্য আছে কয়েকজন, মানে আমি বাড়িতে কিছু ছোট ছোট বাচ্চাদের পড়াইও, তো ওদের ও মাঝে মাঝে আচ্ছা, এসব শুনিয়ে থাকি। খুব তো ভালো, খুব খুব ভালো ভালো। লাগে আমার এই কবিতাগুলো পড়তে। হুম, খুব ভালো চমৎকার। হয়েছে। হ্যাঁ, খুব চমৎকার ভালো একটা হয়েছে। কবিতা। আমি এখন চলে যাব আলোচক মোহাম্মদ এরশাদ আলী, গবেষক ও শিক্ষক ওর কাছে। হ্যাঁ এরশাদ ভাই, আমি আবার এসেছি তোমার কাছে। আজকে তো হ্যাঁ আসতেই আপু, হবে, আমি এতক্ষণ যেহেতু তুমি একেবারে হ্যাঁ বলো। প্রাণ দিয়ে শুনছিলাম। আমাদের শ্রদ্ধেয় দুজন বাচিক শিল্পী অসাধারণ আবৃত্তি করেছেন, অসাধারণ। খুবই ভালো লেগেছে আমার। আপনি হ্যাঁ আমার নিজেরও। একদম পারফেক্ট মানুষদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মনে করি। অসাধারণ শান্তনু মিত্রদা এবং শান্তনা রায়দি, দারুণ দারুণ আমি আবৃত্তি কিন্তু হয়েছে। একটু এবং নার্ভাস স্পেশালি ছিলাম। আমি বলি, বিশেষ করে শান্তনু মিত্রদা এবং আপনি আমাদের শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেছেন। আমার রিসার্চের বিষয় সৈয়দ শামসুল হকের কবিতা, এবং সেটি কেন যেন ব্যাটে বলে মিলে গেছে। অসাধারণ, আমাদের বাঙালি একেবারে প্রাণের সাথে মিশে থাকে সৈয়দ প্রাণের শামসুল সাথে হকের এই মিশে কবিতাটি গেছে। আমার পরিচয়। আর আমি যেটা বলছিলাম, আমি বারবার আজকে তোমার কাছে আসবো, যেহেতু তুমি বাংলা গবেষক, তোমাকে তো উত্তর দিতেই হবে আজকে এখানে, যেহেতু এসছো। তোমার কাছে আমি আমি আবার চেষ্টা করবো আপু, বারবার। আমি তো অনেক হ্যাঁ, আসলে এখনো এই জগতে আমি নবীন, অত্যন্ত নবীন এই তারপরে ভাবনার নবীনরাই জগতে, তো আমাদেরকে কিছু দিবে। সৃজনশীলতার জগতে। প্রবীণদের কাছে তো হয়তো প্রবীণদের, হয়তো আমরা যখন কি বলবো, যে প্রবীণদেরকে হয়তো জানার সুযোগ হয় না, তোমরা যারা নবীন তারাই তো নবীনদের কাছে পৌঁছে দিবে কথাগুলো, রাইট? এই যে এরকম লাইভের মাধ্যমেই সবাই জানবে যে বাংলা ভাষাকে নিয়ে আমাদের সবকিছু কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। এখন আমি তোমার কাছে অবভিয়াসলি। আবারও প্রশ্ন করছি যে উচ্চ আদালতে মাতৃভাষার প্রয়োগে অনীহার কথা বলা হয়, এটা নিয়ে অনেক প্রশ্ন তোলে, এই বিষয়টি একটু বুঝিয়ে বলবে আমাদেরকে? হ্যাঁ আপু, ধন্যবাদ। আমি আসলে ধন্যবাদটা প্রথমেই আপনাকে দেওয়া উচিত ছিল, আমি মনে হয় একটু পরেই দিচ্ছি। এটা একটু সারপ্রাইজ ছিল আপনার জন্য, যে এই কোনো চমৎকার অসুবিধা বিশ্ব বাংলার এই আয়োজন, চমৎকার এই আয়োজন, সেই আয়োজনে আমার আপু, আমি তুমি করে বলি, যদি আজকে অনুষ্ঠানে আপনি নেই। বলছি আমরা, না এটা না না না, অনুষ্ঠানের স্বার্থে আপনি তুমি বলতে হচ্ছে। কোনো কোনো অসুবিধা নেই, তুমি যেমন আমাকে যেভাবেই ডাকো তো ওরকম করেই ডাকো, কোনো সমস্যা নেই ভাইয়া। ধন্যবাদ আপু তোমাদের এবং আমাদের শ্রদ্ধেয় সিদ্ধার্থ দেদাকে। চমৎকার এই বিষয়, একদম সময় উপযোগী একটি বিষয় এটি। আর যে বিষয়টি বলছিলেন যে উচ্চ আদালতে মাতৃভাষার প্রয়োগে অনীহার যে ব্যাপারটি, এটি আমরা আমাদের ঢাকাতে আহ, বাংলা ভাষা শিক্ষক পর্ষদ, এটি নামে এই নামে একটি বড় সংগঠনই বলা চলে। বাংলাদেশের অনেক প্রবীণ মানুষ যারা বাংলা বিষয়ে অত্যন্ত দক্ষ এবং বাংলা নিয়ে কাজ করেন দীর্ঘদিন, এরকম কিছু মানুষ, তারা একটি সংগঠন, দীর্ঘদিন ধরেই তারা এটিকে আহ, এটা নিয়ে কাজ করে আসছিলেন। আমি নতুন যুক্ত হয়েছি, তাদের নতুন একজন সদস্য তাদের। তো আমি তাদের একটি সেমিনারে গিয়েছিলাম, এই বছর হয়নি, করোনার আগে, করোনার আগে।
সেই সেমিনার ছিল আমাদের এনসিটিভির হচ্ছে দোতলায়, 3 তলায়। তো সেখানে আমাদের আপনারা নিশ্চয় জানেন সবাই যে আমাদের দেশে বিডিআর বিদ্রোহ বলে একটি বিদ্রোহ হয়েছিল। এটি অত্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমাদের জাতিকে দেখতে হয়েছে। তো এই বিডিআর বিদ্রোহ মামলার রায় দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী। এই বিচারপতি আবু জাফর সিদ্দিকী তিনি একটি বাংলাদেশের এবং আমাদের বাঙালির জন্য একটি অন্যতম, আমরা বলবো যে সাহসী সন্তান, আমরা যাকে নিয়ে খুবই গর্ব করতে পারবো এবং ইতিহাস যাকে মনে রাখবে। তিনি আদালতে এই বিডিআর বিদ্রোহের মামলার রায় দিয়েছেন 33,000 পৃষ্ঠার রায়, এবং তারও বেশ কিছু সংখ্যক বেশি হবে, কয়েক লাখ শব্দের সমাহার। এবং এটিকে গিনিসেও পাঠানো হয়েছে, সম্ভবত এটি গিনিস থেকেও স্বীকৃতি আসবে। তো আমাদের এটি একটি দুর্নাম আছে যে এই আদালত পাড়ায়, বিশেষ করে নিম্ন আদালতে অনেক সময় হয়তো বাংলা রায় রায় বাংলায় হচ্ছে, বাট উচ্চ আদালত নিয়েই বেশি প্রশ্ন ওঠে যে উচ্চ আদালতে বাংলা ভাষার যে প্রয়োগ সেটি হচ্ছে না কেন। এবং যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে, আমরা জানি যে সংবিধানের 4 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। আমরা দেখেছি যে 1984 সালে যখন সামরিক সরকার ছিল এদেশের, সেই সামরিক স্বৈরাচার সরকার, তখনও কিন্তু আমরা দেখেছি তারা আইন করেছিল, একজন স্বৈরাচার সরকার সেও আইন করেছিল যে আমাদের দেশের যে সাইনবোর্ড গুলো রয়েছে এবং আমাদের দেশের যে বিভিন্ন গাড়ির নাম ফলক বা নম্বর ফলক গুলো রয়েছে সেটি বাংলায় লিখতে হবে। এবং আমরা দেখেছি 1987 সালে সর্বস্তরের বাংলা ভাষার প্রচলনের জন্য একটি আইনও করা হয়েছিল। কিন্তু আবার 2012 সালেও আমরা দেখেছি যে আমাদের মন্ত্রী পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমাদের বিভিন্ন ভাবেই আমাদের বলা হচ্ছে যে বাংলা ভাষার প্রয়োগ যেন বাড়ানো হয় সকল ক্ষেত্রে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করে থাকি যে আমাদের আদালত পাড়ায় এখনো বাংলা ভাষার, স্পেশালি আমরা যদি বলি, মানে বিশেষ করে যদি স্পেশালি শব্দটা ইংরেজি হয়ে যাচ্ছে, আসলে আমরা অনেক সময় বিদেশি ভাষা থেকে আমরা মুক্ত হতে পারবো না একদম, কিন্তু আমরা আমাদের নিজস্বতাকে যদি বেশি বেশি তুলে ধরতে পারি সেটাই মনে হয় আমাদের সম্মানের। কিন্তু যেটি বলতে চাচ্ছি আমি, যে আদালত পাড়ায় বিশেষ করে উচ্চ আদালতে কেন হচ্ছে না, এটা নিয়ে আমরা মাননীয় যে বিচারপতি আবু জাফর সিদ্দিকী সহ আমরা অনেকেই তাকেও প্রশ্ন করেছিলাম, বা অনেকেই ওখানে প্রবন্ধ উপস্থাপন করেছিলেন, অনেক আলোচনা হয়েছে এটার উপরে। আমরা যেটা সেখান থেকে যেটি ফাইন্ডিংস ছিল, আমাদের উচ্চ আদালতে একটি শ্রেণীর এক শ্রেণীর বিচারক, আমাদের মাননীয় বিচারক যারা আছেন, তারা মনে করেন যে আমাদের আইনের উচ্চতর আইনের কিছু কিছু পরিভাষা রয়েছে, সেই পরিভাষাগুলো বাংলায় আসলে বলা সম্ভব নয়। এটা আমাদের মাননীয় অনেক বিচারক এটা মনে করেন। আবার অনেকে মনে করেন যে আসলে বাংলা তো আমি ভালো পারি না, বা বাংলা দরকার কি, ইন্টারন্যাশনাল একটা কিছু হয়ে যাক। মানে তাদের মধ্যে প্রবণতাই আছে যে ইংরেজিটা, তারা যেহেতু বইপত্র পড়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, অথবা আমরা যদি দেখি যে যারা হচ্ছে ব্যারিস্টারি পড়তে গিয়েছেন, তারা দেখা যাচ্ছে যে ইংরেজি রেফারেন্স বই, ইংরেজি বইটই এগুলোই দেখা যাচ্ছে তারা পড়েছে। যার কারণে তারা মনে করে যে সবসময় যদি আমরা ইংরেজিতে যদি রায়টা দিই সেটি হয়তো আন্তর্জাতিক ব্যাপারটি ধরে রাখা যাবে। অথবা তারা অনেক সময় মনে করে যে আইনের অনেক বিষয় আছে যেটা বাংলায় তার পরিভাষা নেই। অথবা যে অনীহা, কিছু যে সামগ্রিক যে অনীহার কথাটা বললাম, যে আমি মনে হয় বাঙালি হয়ে গেলাম, আমি মনে হয় বড় বিচারক হতে পারছি না, বা অনেক মানসিক ব্যাপার আছে আমাদের। বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনীহা, যদিও আইন রয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে, বা বিভিন্ন সময় আইনই তৈরি করা হয়েছে যে বাংলায় দিতে হবে সবকিছু, কিন্তু তারপরেও কিছু বিচারক আছেন, আমরা শ্রদ্ধার সাথেই বলি তাদেরকে, আমরা অবশ্যই তারা আমাদের আমাদের জাতির জন্য তারা গর্বের বিষয়, তারা অনেক উচ্চ পদে আসীন আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো ভালো কাজ করেন, অনেক ভালো ভালো রায় দিয়ে জাতিকে সুন্দর জীবনের দিকে নিয়ে যান। কিন্তু তবু আমরা অনেকের মধ্যে একটু লক্ষ্য করছি যে উচ্চ আদালতে তারা এই পরিভাষার দোহাই দিয়ে, যে আইনের বাংলায় এটার পরিভাষা নেই, এই পরিভাষার দোহাই দিয়ে বা নানা অজুহাত দেখিয়ে, নানা পবিত্র হাত দেখিয়ে তারা হচ্ছে রায়গুলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় দিচ্ছেন না। এমনকি আমাদের যে অনেক ব্যারিস্টার সাহেবও আছেন যারা বড় বড় উকিল, তারাও মনে করেন
যে ইংরেজিতে যদি করি, ইংরেজিতে নাম লিখি, ইংরেজিতে সবকিছু যদি করি, তাহলে মনে হয় আমি বড় আইনজীবী হয়ে যাবে, এরকম একটা প্রবণতা আমাদের আদালত পাড়ায় আছে। এটি সম্পূর্ণ একটি মানসিক সমস্যা বলে আমি মনে করি। আমরা যারা এটা নিয়ে অনেকে কাজ করে, ভাষা নিয়ে, ভাষাকে প্রমোট করার জন্য যারা কাজ করে, তারা মনে করে যে এটি একটি মানসিক সমস্যা। অ্যাকচুয়ালি এটা, এখানে আইনগত কোনো বাধা নেই, এবং বরং আমাদের সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে কেন এটা হওয়া উচিত। তো এটাই তো হওয়া উচিত, কারণ এটা আইন হয়েছে যে আদালত পাড়ায় যেন সব রায় যেন বাংলায় দেওয়া হয়। কেন? কারণ আপনি গ্রামের একজন মানুষ, দেখেন আপু, একজন গ্রামের মানুষ, তা সে কিন্তু যখন আমাদের উচ্চ আদালতে আসছে, আমরা নিম্ন আদালতে ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে বাংলায় রায় দেওয়া হচ্ছে, উচ্চ আদালতে আমরা যখন আসছে, যখন একটা রায় হচ্ছে, সে তো পড়তে পারে না, সে তো ইংরেজি জানে না কি বলছে, সে আইনের মারপেচ তো সে বুঝবে না। যখন সেটিকে অন্তত বাংলায় যদি রায়টা দেওয়া হয়, রায়টা যদি বাংলায় দেওয়া হয়, অন্তত সে রিডিং পড়ে বুঝতে পারবে যে আমাকে কি বলা হচ্ছে বা কি এটসেট্রা। অন্তত মানসিক একটা বিষয়টা তার মধ্যে শান্তি কাজ করবে। সো এই একটা ব্যাপার যেখানে আমাদের একটু যদি সব লেভেল থেকেই যদি আমরা সকল পর্যায় থেকে যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে যদি আমরা বারবার বলি যে একটু আপনারা এই সাহসিকতাটা রাখেন, যেটা আমাদের শ্রদ্ধেয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী রেখেছেন। তিনি আমি তার সরাসরি তার সেমিনারে ছিলাম। তিনি বলেছেন, আমি আমি আমার জীবনে চেষ্টা করে যাব বাংলা ভাষাকে, যে ভাষার জন্য আমার ভাইরা প্রাণ দিয়েছেন, যে ভাষা, যে যে ভাষাকে মা, মাতৃভূমি, তারপরে হচ্ছে মাতৃভাষা, এটাকে আমি হৃদয়ে ধারণ করি। সুতরাং এটি যেহেতু আমি হৃদয়ে ধারণ করি, যেহেতু উচ্চ আদালতেরও একটি রায় রয়েছে বা একটি আইনও রয়েছে আমাদের দেশে, সুতরাং আমি কেন করব না? অতএব আমি আমি আমার রায়গুলো বাংলায় লিখে যাব সারা জীবন। এতে যদি আমাকে কেউ মনে করে যে আমি একজন দুর্বল চিত্তের বা আমি হয়তো বা নিম্নমানের বিচারক, তাহলে সে ভাবুক, সেটা তার ব্যাপার। কিন্তু আমি মনে করি, এবং আমি এটা আমার প্রথম থেকে করে এসেছি এবং শেষ পর্যন্ত আমি করে যাব। এই 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 পণ যদি, এরকম যদি সিদ্ধান্ত আমাদের সকল মাননীয় বিচারকগণ যদি এটা নিয়ে থাকেন, তারা যদি প্রাণ থেকে যদি এটাকে একটু গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় উচ্চ আদালতে যে বাংলা ভাষার যে প্রয়োগ, সেই ব্যাপারে আর বাধা থাকবে না। তাছাড়া সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই, সরকার সবসময় র্যান্ডমলি বলে যাচ্ছে, বিচ্ছিন্নভাবে বারবার বলা হচ্ছে যে সকল জায়গায় যেন বাংলার চর্চাটা হোক বা মাতৃভাষার চর্চাটা হোক। আমাদের মাতৃভাষা ইনস্টিটিউটও কিন্তু হয়েছে, বারবার বলা হচ্ছে। এটা সম্পূর্ণ মানসিক সমস্যা, আমরা মনে হয় এটা কেটে যাবে, এটা আমি আশাবাদী। নিশ্চয় একদিন এটি থাকবে না, সবাই ওই মা, মাতৃভূমি, মাতৃভাষাকে প্রাণে ধারণ করবে আবু জাফর সিদ্দিকীর মতো, এবং সেটি আমাদের জন্য সেটি আরো আনন্দের হবে। ধন্যবাদ আপু, তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আমি আবার তোমার কাছে আসব। আমি এখন চলে যাচ্ছি শান্তনু মিত্রর কাছে। হ্যাঁ শান্তনু, আবার ফিরে এসেছি তোমার কাছে। তুমি আবৃত্তি শোনাও, আমাদেরকে পরপর দুটো শোনাও। ঠিক আছে? পরপর দুটো দুটো হ্যাঁ কবিতা? পরপর, হ্যাঁ পরপর দুটো শোনাও ওকে, গো। ওকে। ঠিক আছে। নিশ্চয়ই আমি একটু দর্শকদের, অন্যরকম কবিতা। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের একটা শুনে মন ভরে না তো, এই জন্য দুটো শোনাও। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, চেষ্টা করছি। আপনি ঠিক আছে, প্রথমে নিবেদন ঠিক করার আছে। চেষ্টা করছি কবি শুভ দাশগুপ্তের অবিশ্বাসী। কেউ আমাকে বিশ্বাস করেনি কখনো। আমি রাত জেগে স্কুলের পরীক্ষার পড়া মুখস্থ করতাম, কিন্তু নম্বর পেতাম না ভালো। বাবা মা কেউ বিশ্বাস করতো না আমি রাত জেগে সত্যিই পড়ি। ছলনা করিনি কখনো, তবু পাশের বাড়ির বাগান থেকে চুরি করে আনা পেয়ারা আর কালো জাম দিয়েছিলাম পাড়ার সাধনদাকে। এমনি সাধনদা অন্ধ, বারান্দায় বসে থাকতেন একা, তাই পেয়ারা আর কালো জাম মুঠোয় নিয়ে সাধনদা একটু হেসে বলেছিলেন, তুই বুঝি আমার মেয়ে দীপার জন্য আনলি। কেউ আমাকে বিশ্বাস করেনি কখনো। আমি কোনোদিন কাউকে ঠকাইনি, নিজে ঠকেছি বহুবার। একজোড়া দৈবী চোখের দিকে চেয়েছিলাম অপলক অনেকক্ষণ। অস্বস্তির মেঘ সরিয়ে সে বলেছিল স্পষ্ট স্বরে, তোমার দৃষ্টির মধ্যে আগুন আছে, চোখ নামিয়ে নাও। সে বিশ্বাস করেনি আগুন নয়, আমার দু চোখ ভরেছিল জলে, যে ধারায়
আমি তার পায়ের ধুলো ধুইয়ে দিতে চেয়েছিলাম। কেউ বিশ্বাস করেনি, কেউ না। খুব সুন্দর কবিতার ধন্যবাদ আপু। কথাগুলো হ্যাঁ ভীষণ সুন্দর। হ্যাঁ, অসাধারণ কবি। অসাধারণ। শুভদাস গুপ্তের অনেকগুলো কবিতা আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি তার কবিতা পড়তে, এবং আমাদের পারিপার্শ্বিক জীবন নিয়ে তার কবিতাগুলো লেখা। এবারে কবি ফারহানা হোসেনের একটি কবিতা আমি নিবেদন করার চেষ্টা করছি। আমি টোটালি আসলে আজকে ভালো জানি না, লাগার দেনা, তারপরেও ভালো লাগার দেনা চেষ্টা করছি আমি নিবেদন করার। আমার আয়ত্তে শুধু টিউলিপ, মঙ্গোলিয়া আর গোলাপের ঝাড়। কোনোদিন ছুঁয়ে দেখিনি কাশফুল, দেখা হয়নি পড়ন্ত শীতে হলুদ সরিষার মাঠ। আমার কল্পনাতে যা বা অনুভবে যতটুকু পথ হেঁটেছি, ততটুকুই আমার স্বপ্ন মিশ্রিত বিস্মিত হওয়ার পালা। দেখা হয়নি নয়ন মেলে জোনাকির রাতে তারাদের মেলা। মনে পড়ে না কখনো কোনোদিন শুনেছি বাঁশ ঝাড়ের ঝিঁঝি পোকার ডাক। সোডিয়াম বাতির কৃত্রিম ঝলকে দেখেছি বড়দিনের আলোক সজ্জা। বিশাল আকাশে রূপোর থালার মতো চকচকে পূর্ণিমার রাত দেখা হয়নি। সুরম্য অট্টালিকার ফাঁকে এক চিলতে আধ দেখা চাঁদ। চাঁদ বলতে এটুকুই বুঝেছি। উপভোগ্য হয়ে কখনো আসেনি নৌকা বাইচ কিংবা লাঠি খেলা। বেসবল সকারে আভিজাত্যে অজান্তে হারিয়েছে এসব। জারি সারি ভাটিয়ালি মোষের গাড়িতে গাড়িয়াল ভাই আজ পাশ্চাত্যের সুরে হৃদয় মম মৃত প্রায়। তাই চোখ মেলে দেখি আজ জমে আছে ভালো লাগার মতো কত অদেখা। খুব সুন্দর করে পড়েছো। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এটা লিখেছি। অসাধারণ লিখেছেন আপনি, হ্যাঁ, সেই জন্যই ভালো লেগেছে। অসাধারণ খুব লিখেছেন ভালো, আপু। খুব ভালো সুন্দর কবিতা, খুব করেছে ভালো ওদের। কবিতা। যারা আবৃত্তি করে এরশাদ বা সত্যি কথা শান্তনু, আমি শান্তনা রায়দিকেও বলছি যে তাদের গলায় যখন আমার লেখা বা আমার পড়া আবৃত্তি ওরা করে, তখন আমার মনে হয় কি আমি কি এটা লিখেছি। আসলে অসাধারণ ভাবে ওরা আবৃত্তি করে ওটাকে। আমি তো জাস্ট লিখে অসাধারণ, শেষ হ্যাঁ, করে দিই। অসাধারণ আবৃত্তি। আবার কবিতার যে কন্টেন্ট, বিষয়টাও অনেক সুন্দর। এটা আবৃত্তি উপযোগী একটা কবিতা, মানে আমার খুব ভালো লেগেছে, আমি পড়ে তো খুব হ্যাঁ। খুশি। ধন্যবাদ শান্তনু, ধন্যবাদ। আমি এখন চলে যাব শান্তনা রায়দির কাছে। দিদি, তোমার কাছে আবার আসলাম। তুমি এখন হ্যাঁ, কি শোনাবে? তুমি পরপর দুটো শুনিয়ে যাও আমাদেরকে। আসলে শান্তনু বাবু তোমার লেখাটা কবিতা পড়লো। তো তোমার কবিতা আমি পড়ে, মানে তোমার লেখা পড়ে আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। তো আমারও ইচ্ছা আমি তোমার একটা কবিতা আগে বলি। হ্যাঁ, তো পরে পড়ো। আমার, এখন তো ও পড়লো, না তুমি আর একটা। এটাই, না ঠিক আছে আমি এটা বলি, পরে আরেকটা আমার লেখা বলবো, তারপর আমি অন্য একটা মানে বাংলা মাসে তোমাদের যেটা কবিতা ভাষার মাসে সেটা একটা বলবো। তো এই কবিতাটা আমার ভীষণ প্রিয় লেগেছে, মানে এত ভালো লিখেছো তুমি। আমি অত ভালো পড়তে পারবো কিনা জানি না, তবে আমি না, চেষ্টা এতটা করছি। পড়ছো, এটাই হ্যাঁ, তো অনেক বড়। কবি ফারহানা হোসেন, অসীম শূন্য চক্রবাকে। জীবন দিয়েছে বই কি অনেক, এ জীবনে স্বাদ আছে, আনন্দ আছে, শুধু এক অদৃশ্য শূন্যতা, ঘিরে থাকে অন্তহীন সময়। কি যেন নেই, কি যেন নেই, হাহাকারে তীক্ষ্ণ সুর, শীষ কেটে যায় তীব্রতায়। কি যেন এক পূর্ণতার অভাব, পূর্ণতার নেশায় আজও ঘুরছি সকলে চক্রাকারে। এন্ডলেস লুপ, শুরুতেই শেষ, শেষেই শুরু। পূর্ণতা শূন্যতার ভেতর ব্যবধান কতটুকু, তা নিয়েও মনে সংশয় রয়েই গেছে। কোন কবি আঁকতে পারেনি সেই রূপ,
কোনো গীতিকার গানে বলতে পারেনি সব কথা, কোনো শিল্পীর তুলিরাচন পূর্ণ করতে পারেনি চিত্রে সে ব্যথাভার, সেই অনাদি থেকে আছে কিংবা অনাগত ভবিষ্যৎ। একই চক্র যেন চক্রাকারে আবর্ধিত। মহাভারতের সীতাকে 7 পরীক্ষা দিতে হয়েছে, কেন? তাতেই কি শেষ? তার ধারাবাহিকতায় অগণন সীতা নিত্যবিদ্ধ হয়েছে সে অগ্নিতাপে। তার হিসেব কে কবে রেখেছে? তাতেই কি শেষ? নয়, কারো কারো জীবনে পূর্ণতার জন্য 7 পরীক্ষার জায়গায় 14 পরীক্ষাও দিতে হচ্ছে। তবে কি জীবনের পূর্ণতার স্বাদ পাওয়া গেছে? কে পেয়েছে? কবে? ভুলে গেছি কবে দেখেছি নতুন একটি রাঙা সকাল, ভুলে গেছি কবে শুনেছি রবি শঙ্করের সুমধুর আহির ভৈরবী তাল, ভুলে গেছি কবে শেষ দেখেছি ফুলে ভ্রমরের লুটোপুটি, ভুলে গেছি কবে শেষবার মন খুলে পড়েছি হুটোপুটি, ভুলে গেছি কবে শেষবার ছুটেছি বন্ধনহীন, ভুলে গেছি কবে শেষবার কাটিয়েছি প্রহর ভাবনাহীন। খুব সুন্দর করে পড়েছে। সত্যি আমার এই লেখাটা আর কেউ পড়েনি, তুমি পড়লে মনটা ছুঁয়ে গেল দিদি। খুব সুন্দর করে পড়েছো। ভীষণ আসলে আমার সুন্দর করে কবিতাটা পড়েছো। ভীষণ ভালো লেগেছে, তো আমি কয়েকদিন ধরে পড়ে পড়ে এটাকে মানে একটু টাফ কবিতা, মানে তোমার লেখনী এতটাই কঠিন কঠিন না ব্যাপারটা না, ছিল। অনেক ইজি লিখি। হ্যাঁ, তোমার মানে অনেক সবাই ইজি, তো কিন্তু এটার মানেটা আমার খুব ভালো লেগেছে, আমি মানে অনেক যে সহজ ইনার ভাবে মিনিংস লিখি। গুলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিনিংসটা আছে একটা। এরশাদ, আমি সবাইকে বলি, ঘটনাটা আমি শেয়ার করি। আমার জি হাজবেন্ড আপু। মাঝখানে অসুস্থ ছিল। ও ওর ওপেন হার্ট হয়েছিল আসলে। আমি প্রায় 1 মাস তখন অনলাইন কি আসলে আমি, আমার বাচ্চারাও ছোট ছিল, আর 2-3 বছর আগের কথা এটা। আমি মানে আসলে মনে হচ্ছিল যে আমার জীবনটা কেমনই যাবে। তখনই একদিন যখন ও বাসায় আসলো, তখন আমার লেখা লাস্ট লাইনগুলা, শেষের লাইনগুলা, যে কবে দেখেছি আমি মানে একটা রাঙা সকাল বা কিছু। সত্যি মানে আমার কবিতা আসলে, আমি সবসময় বলি, মানুষের কথা বলে কবিতা, আমাদের সবার কথা বলে কবিতা, ভালোবাসার কথা বলে, মানবতার কথা বলে। তা ওটার ভিতরে আমার আসলে সম্পূর্ণ অনুভূতি লেখা। আর যেটা শান্তনু পড়েছিল সেটারও একটা গল্প আছে। মানুষ সবাই দেখি কি ওই ইয়ার ভিতরে ছবি দেয়, ওই যে সরিষা গাছে। আমার কিন্তু কখনোই আমি সরিষা গাছ দেখিনি, সত্যি কথা। আমি কখনো পোকা বাইস দেখিনি, আমি কিছু দেখিনি। আমার যা দেখা, আমি অনেক অল্প বয়সে বাইরে চলে এসেছি। তা আমার না অনুভূতি যেটা, তো ওটাও ওরকম একটা অনুভূতি থেকে লেখা। আসলে লেখাগুলা তো ওইভাবেই হয়, কোনো কিছু অনুভব করে বা কষ্টের সময়, ক্রাইসিসের সময়, তখনই লেখাগুলো হয়। এই জন্যই হয়তো ওগুলো মনের ভাবগুলো সব হুম। চলে আসে। আর কিছু না, যে ভালোবাসার লেখা সেটা আছে, সেটা হলো আলাদা আলাদা ভাবে যে, কিন্তু এগুলো হলো মনের অপূর্ণতা যেটা, সেটার থেকেই লেখা। তা শান্তনাদি, তুমি এখন আর একটা পড়ো, তারপর আমি এরশাদের কাছে চলে হুম, যাবো। তুমি আমি এবার আরেকটা আমার পড়ো। একটা নিজের লেখা পড়ছি। তো কবিতাটার নাম কালো মেঘ। তো বাহ, এর খুব ভেতরে ভালো। একটা ছোট্ট গল্প আছে যেটা আমি বলি। তো আমি খুব একটা ফর্সা নই, হ্যাঁ, তো আমার গায়ের রং শ্যামলা। তো বাবা মারও একটা ভয় ছিল যে মেয়েকে ঠিকঠাক জায়গায় দিতে পারবো কিনা। তাহলে বিয়ে হয়ে আসার পরও 2-1 জন মানুষ মানে তার কাছ থেকে শুনেছি আমি কালো, মানে এরকম ধরনের কথা। তো আমার সঙ্গে যে ব্যাপারগুলো ঘটেনি, 2-1 জনের সঙ্গে দেখেছি কালো বলে অনেক মানে তাদের সাথে অনেক রকম মানে বিয়ের বাজারে বলতে গেলে তারা একেবারে ইনভ্যালিড। হ্যাঁ, তো তাদেরকে নিয়ে মায়েদের অনেক চিন্তা, এবং কালো মেয়েদের মায়েদের অনেক চিন্তা। হুম। তো আমার কবিতাগুলো এখনো সবসময় কি এইসব তাই নিয়ে। আছে? আমার তো মনে হ্যাঁ হয় না যে এখনো হ্যাঁ। এখনো না, কালো এখনো নিয়ে আছে। এখনো না আছে। না, তুমি একটা ফর্সা মেয়ের পাশে একটা কালো মেয়েকে দাঁড় করিয়ে দাও, তার যোগ্যতার থেকে তাকে আগে আগে কিন্তু ওই ব্যাপারটা হলো দেখনদারি ব্যাপারটাই আগে এসে আসলে যায়। আমরাই তো হ্যাঁ এটা করে রেখেছি না, আমরা হ্যাঁ নিজেরাই হ্যাঁ। যদি মন থেকে সেটা তো মুছে দিই সেটা, তাহলে তবে আমি হয়তো। কোনোদিন নিজে গায়ের রং শ্যামলা বলে আমি কোনোদিনও গিল্টি ফিল করি, কেন আমার সাথে এরকম কিছু ঘটেনি। হ্যাঁ, তো 2-1 জনের সাথে ঘটেছে, তাদের সাথে আমি
কথাবার্তা আসলে শেয়ার তো করেছি। কোনোটাই নিজের দোষ না, হ্যাঁ, সব তো সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তাই ওই তাদের ছেলে নিয়ে হোক মানে মেয়ে হোক। অনেক মায়ের চিন্তাকে নিয়ে, সেটা নিয়ে একটা কালো মেয়ের ঠিক দুঃখটাকে আছে, আমি এই কবিতায় প্রকাশ করেছি। মাগো, করো। আমি তোমার কালো মেয়ে, যবে থেকে বুঝতে শিখেছি মা, দেখেছি তুমি বেঁচে আছো যন্ত্রণা নিয়ে। মা, আমি যদি হতাম তোমার ফর্সা মেয়ে, থাকতে তুমি মহানন্দে। মাগো, এই যন্ত্রণা আমাকেও করে করে খায়। আয়নায় মুখ দেখতে আজকাল খুব ভয় হয়। লোকে কেমন ভাবে দেখে আমায়, মনে হয় আমি যেন আসামি। কালো হয়ে জন্ম নিয়ে মহা পাপ করেছি। মাগো, মনে হয় নামের সাথে কালো কথাটি কুড়িয়ে পা উপাধি। যতই গুণ থাক না তোমার মেয়ের, সব চাপা পড়ে যায় কালো রঙের আবরণে। মা, তোমার কত চিন্তা, কে নেবে তোমার কালো মেয়ের দায়িত্বটা? মাগো, আমি তো তোমার অচল পয়সা। চোখ নাক মুখ যতই ভালো হোক, রং তো নয় সাদা। কালো মেঘ যেমন দুর্যোগের পূর্বাভাস, কালো হয়ে জন্ম নিয়েছি, করেছি সর্বনাশ। অথচ মা দেখো, কত কবি কালো মেঘে নিয়ে লেখে কবিতা। এসব কি নিছক নাটক নাকি ভনিতা? চোখের মনি কালো হলে লোকে বলে ভ্রমর কালো চোখ। একরাশ কালো চুলে নারী অপরূপ, তবে গায়ের রংটি কালো হলে সবাই কেন হেলাফেলা করে? মাগো, বিয়ে করে কাজ নেই আর। প্লেটে মিষ্টি সাজিয়ে সংসেজে কতদিন চলবে এইসব? তার থেকে বরং মাগো, তুমি আমায় মানুষ হতে দাও। মাগো, আমায় অনেক লেখাপড়া শেখাও। তথাকথিত সমাজকে যোগ্য জবাব দিতে চাই আমি। মাগো, কেউ বোঝেনি আমার মনটা। বারবার আঘাতে আঘাতে বুকের ভেতর রক্তক্ষরণ হয়েছে। লজ্জায় অপমানে রক্তাক্ত আমি। প্রতিদিন নিজেকে প্রমাণ করতে গিয়ে ক্লান্ত আমি। মাগো, তোমরাও বোঝনি, প্রতিদিন একটু একটু করে ভাঙছি আমি। ভদ্র মানুষের দরবারে হাজির হতে চাই না আমি। আমি থাকতে চাই না কালো মেঘের আড়ালে। আমি নক্ষত্র হয়ে জেগে উঠতে চাই রাতের আকাশে, তোমাদের শ্বাস প্রশ্বাসে। মাগো, আমি জেগে উঠতে চাই আপন গরিমায় স্বমহিমায়। আগুন হয়ে জ্বালাতে চাই সমাজের জঞ্জালকে। মাগো, একটু মূল্য দিও তোমার পেটের সন্তান, তোমার এই কালো মেয়েটাকে। কালো, সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। খুব সুন্দর, খুব সুন্দর। রবীন্দ্রনাথ কি আর এমনি লিখেছিল কালোকে নিয়ে কবিতা? বাহ, খুব ভালো লাগলো দিয়ে। খুব সুন্দর করে পড়েছো, তোমার নিজের লেখা, নিজের এটা, এটা এক ধরনের আম, আম, মনের কি বলবো যে খুবই আবেগ মেশানো। নিজের লেখা যখন নিজে পড়ো তখন সম্পূর্ণ আবেগটা দেওয়া যায় সেটার ভিতরে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি এখন চলে যাচ্ছি এরশাদের কাছে, আমাদের গবেষক এরশাদ। সবাই সবাই কবিতা পড়লো, এখন তোমার নিজের লেখা। আপু, একটা শুনতে চাই তোমার কাছে একটা কবিতা, বলো। আমি মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। এর কারণ যে এতগুলো মহারথীদের ভিড়ে কবি ফারহানা হোসেন, আমি তারপরে আমাদের কবি না, শান্তনু, আমি ঠিক আছে, আমি দা, আমি তারপরে আমাদের আপু যেটা বললেন, আসলে এতগুলো কবিদের ভিড়ে আমি আমার কবিতা পড়বো, আমার তো এটা ব্যাপক একটা দুঃসাহসিক একটা ব্যাপার। তবু আমি এই দুঃসাহসিক দায়িত্ব নিব। আর কিন্তু কারণ হচ্ছে না নিলে আপু আবার পরে আমাকে বকা না দেবে। না 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 না, তুমি, ঠিক আছে, তোমাকে আমি করতে আসলে হবে তোমার নিজের আবৃত্তিকার লেখা। নই, হ্যাঁ জানি আমি, আবৃত্তিকার নই আমি। দিলে। আর তবুও আমি আমার নিজের লেখা সেটি পড়ে আপনাদের একটু সময় নষ্ট করব। না 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 না, ছোট্ট একটি লেখা। আমার কবিতাগুলো আমি দীর্ঘ লিখি না, যাই লিখি দীর্ঘ লিখি না, কারণ ছোট ছোট আবেগ, অত সময় নেই আসলে দীর্ঘ লেখার আমার। সত্য কথা, বাস্তবতা এটি। কবিতার নাম হচ্ছে অমিত্রাক্ষর হৃদয়। যদি ফিরে পেতাম ব্যর্থ অতীত, প্লাবনে ভাসাতাম স্বপ্নময় জীবন। ইচ্ছের সাঁতারে সত্যের দর্শন পেতে
খুঁজে নিতাম পান্নার ভুবন। আমি কবি হতে পারিনি যা আমার লুকায়িত স্বপ্ন, আমি শিল্পী হতে পারিনি যা আমার নির্মম কষ্ট, আমি বিলাসী দাস হয়ে প্রতিবাদী বীর হতে পারিনি, আমি মানবিক হতে পারিনি চোখের সামনে মরণে পশরাগুনি, ভবিষ্যৎ আমাকে সস্তায় গুনে। মনের মৃত্যু হয় দিনে দিনে, বাতি জেলে জেলে কিলবিল করে। আমার স্বপ্নভূমিতে গণহত্যা চলে, নিয়মিত উষ্ণ হয় প্রাণের অনুষদ। মুক্তির পত্র লিখি কবিতার প্রজ্ঞাপনে, মিথ্যা হাসির মেলা বসে মনের অঙ্গনে। মিত্রাক্ষরের মালা ছিঁড়ে গেল, আর অন্ধ হরিণ কি সুন্দর অমিত্রাক্ষর হৃদয় পেল। ছোট কবিতা। চমৎকার চমৎকার, তুমি আবৃত্তিও করো ভালো। এটা কে বললো যে তুমি আবৃত্তি করতে পারো না? নিজের কবিতা না, নিজে আমি খুব কখনো সুন্দর করি করে নাই, করো সত্য নাই, বলছি। কিন্তু খুব সুন্দর করেছো। তোমার মানে তুমি ধন্যবাদ আপু। হ্যাঁ, খুব ভালো লেগেছে যে তোমার নিজের লেখা। এটা এটা আলাদা একটা নিজের স্যাটিসফ্যাকশন যে আবারও আমরা ভাষার মাসে বাংলা বলছি না। যে ওটা আসলে কিন্তু কি করবো, চলে আসে মাঝে মাঝে দু একটা। আমরা যারা বাইরে থাকি জি বাচ্চাদের আপু। সাথে, যেটা সত্যি কথা, কিছু করার নেই, কিন্তু চেষ্টা করি সমস্তটাই। আমি আমার বাচ্চাদের সাথে, যেটা বিশেষ করে মেয়েটার সাথে তো পুরোই বাংলা বলি। আমার মেয়েকে আমি বাংলা শিখিয়েছি, পড়তে শিখিয়েছি। আমি আমি নিজে খুব আপু মানে কিন্তু এটাতে একটা অন্যায় গর্ব। করেছেন, একটা অন্যায় করেছেন। হুম, সেটি হচ্ছে আপনার নিজের নামটা যদি আজকে একটু বাংলায় লিখতেন, তাহলে আমি অন্তত খুশি হতাম, আমার ও একটু আনন্দ লাগতো। ও কোথায় ভাইয়া লিখবো? যে আমার আইডির ভিতরে? ফারহানা আহ, হোসেন, USA, ও যেটি, আচ্ছা, এটি এটা যদি তো বাংলায় লিখতেন এটা তাহলে আরো ভালো হতো। এটা ভাইয়া, এটা আমার লেখা না, এটা আমার কোনো কিছু ক্রেডিট বা ডিসক্রেডিট না। এটা সম্পূর্ণই আমাদের বিশ্ব বাংলা থেকে যারা কাজ করছে ওদের ওদের ইয়া। আমি হ্যাঁ, কিন্তু এখন কিছু করে দিয়েছে লিখিনি আপু, এখানে। করে দিয়েছে। ও, করে আমাদের দিয়েছে, সিদ্ধার্থ দা বুঝতে করে পারছো? দিয়েছেন এটি। এটা এটা সম্পূর্ণ, এটা কোনোটাই আমার, সেটাই বললাম, আমার ক্রেডিট বা ডিসক্রেডিট নেই। এই এই জায়গাটুকু সম্পূর্ণই বিশ্ব বাংলার পিছনে যারা কাজ করে ওদের ওদের ক্রেডিট ডিসক্রেডিট সবকিছু ওদেরই। অবশ্যই। আমার কোনো কিছু, আমার হাত নেই এটাতে ভাইয়া। খুবই ভালো হয়েছে তুমি বলেছে, লিখেছে। এখন আমি তোমার কাছে প্রশ্ন করতে পারি। এখন একটা প্রশ্ন করতে পারি যে বিদেশি ভাষা, বিশেষ করে অবশ্যই অত্যাধিক অবশ্যই অবশ্যই। বিদেশি ভাষা, বিশেষ করে অত্যাধিক ইংরেজি ভাষা চর্চাকে অনেক প্রশ্ন তোলে অনেকে। তাহলে কি ইংরেজি বা বিদেশি ভাষা চর্চাকে বাদ দিতে হবে? আবার কোনো প্রশ্নটা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। হুম, হ্যাঁ, যথার্থই বলেছেন আপনি। সেটি হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে ইংরেজি শেখা যাবে না, এটি আসলে কখনোই কোনো, বাংলা যারা যারা সবসময় বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় যারা সোচ্চার, যারা সবসময় এগুলো নিয়ে আমাদের টিভি, আমাদের গণমাধ্যমগুলোতে কথা বলছেন, বাংলাদেশের যেসব আহ, অধ্যাপক কাজ করছেন, বুদ্ধিজীবীরা কাজ করছেন, আহ, আসলে কেউই কখনোই বলেনি, আমরা কখনোই, আমরাও মানে মনে করি না যে বিদেশি শিক্ষা, বিদেশি ভাষা আমরা শিখবো না, জানবো না, চর্চা করব না। এটি আসলে বিষয়টা আমরা এটা কখনো বলি না। আমরা যেটা বলতে চাই যে একটি জাতিকে উন্নতির দিকে যেতে হলে, আমরা যদি ইংল্যান্ডের ইতিহাসও যদি আমরা চর্চা করি, আমরা যদি ইংল্যান্ডের ইতিহাস দেখি, ইংল্যান্ডের যারা অধিবাসী, যারা ইংল্যান্ডের নাগরিক, তারা একটা সময় যখন ইংল্যান্ড যখন প্রাথমিক স্টেজে রয়েছিল, মানে প্রথম স্তরের প্রথম দিকে তার রাষ্ট্রের, তখন কিন্তু আমরা দেখতাম যে ইংল্যান্ড কিন্তু ইংরেজিতে কথা বলতো না, ইংল্যান্ড কিন্তু ল্যাটিন ভাষা চর্চা করত। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ইংল্যান্ড যখন বুঝতে পারলো যে জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে, পুরো সামগ্রিক দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে হলে, আমাদেরকে যদি প্রতিষ্ঠিত হতে হয়, পৃথিবীকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই, তাহলে আমাদের নিজস্ব ভাষা চর্চা করতে হবে। এবং বিশেষ করে আমার নিজের দেশের মানুষকে সকল ক্ষেত্রেই আহ, নিজের যে ভাষা, যে ভাষায় কথা বলতে এদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ আহ স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই ভাষাতেই আমাদের সকল সকল কিছুই সেট আপ করতে হবে। সেই ভাষাকে কেন্দ্র করেই যদি আমরা সবকিছু
তৈরি করি তাহলে ইংল্যান্ড এগিয়ে যাবে। তাদের যে এই চিন্তা ভাবনা আসলো, তখন তারা আস্তে আস্তে ল্যাটিন থেকে বেরিয়ে আসলো, এবং ল্যাটিন থেকে বেরিয়ে এসে তারা কিন্তু ইংরেজির প্রতি, তাদের নিজের ভাষার প্রতি তারা গুরুত্ব দিল। এবং আস্তে 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 দেখেন, সেটি শুধু কেবল নিজের দেশ নয়, পুরো বিশ্বকে তারা আস্তে আস্তে কিন্তু ইংরেজি ছড়িয়ে দিল পুরো বিশ্বে। কারণ তাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট করার জন্য, ব্যবসায়িক উন্নয়নের জন্য, তাদের যে উপনিবেশিক শাসন, সেই উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যদিও ইংরেজি বলতেন, তারপরেও তারা কিন্তু এদেশে এসে আবার, আমরা যদি সেটা আলাদা একটা ইতিহাস আছে, ওর দিকে আবার না যাই, যে তারা এদেশে এসে দেখেন তারা কিন্তু এদেশের ভাষাও শিখছে অনেকে। শুধু তাই নয়, আমাদের বাংলাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক ইংরেজদেরও অবদান আছে। কারণ তারা মনে করতেন এই অঞ্চলের মানুষকে যদি শাসন করতে চাই, আমি যদি সুন্দর করে আমার শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে চাই, তাহলে এদেশের ভাষা আমাদের বাংলা শিখতে শিখতে হবে। হবে। ঠিক, আসলে আমরা বুঝি না এই ব্যাপারটা, আমরা আসলে এটা বুঝি না যে আমরা যে আমরা কিন্তু মনে হয় প্রশ্ন থেকে সরে যাচ্ছি, আমরা প্রশ্নের দিকে চলে যাই এবং আমাদের আলোচনাটা অন্যদিকে কনভার্ট চলে যাচ্ছে। যেটি আপনি যেটা প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নের যদি উত্তর দিই, তাহলে ব্যাপারটি দ্বারা এরকম যে অবশ্যই নয়, অবশ্যই নয় ইংরেজি আমাদের শিখতে হবে, বা নট ইংরেজি, আমি যে কোনো একটি বিদেশি ভাষা আমরা শিখবো। সেটি হতে পারে ইংরেজি, সেটি হতে পারে ফরাসি, হতে পারে জার্মান ভাষা, হতে পারে আমাদের মান্দারিন বা চাইনিজ, যে কোনো ভাষা আমরা যে কোনো, অর্থাৎ সেকেন্ড প্রথমত ল্যাঙ্গুয়েজটা বাংলা হলো, ভাষা শিখতে হ্যাঁ, হবে। আমার বাংলা মাতৃভাষাকে আমি ভাষা শিখবো শিখতে প্রথমত। হবে। মাতৃভাষাকে শেখার, জানার পরে, বোঝার পরে, তারপরে আমি আমার মেধাকে আরো শানিত করার জন্য, আমার মেধাকে আরো চর্চা করার জন্য আমি যে কোনো একটি ভাষাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এটিকে ধারণ করব। এটি আমরা সবসময় বলে আসছি। এবং আরেকটি ব্যাপার আমাদের মধ্যে খুবই দুঃখজনক, সেটি এই বাংলা ভাষায় যে আমাদের কথা বলতে হবে, রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা চর্চা করতে হবে, এই ব্যাপারটি কিন্তু শুধু আমরা বাংলার মানুষ বলি। এটা কিন্তু খুবই দুঃখ লাগার ব্যাপার একটা। কেন আমরা একজন ইংরেজি যারা চর্চা করছেন, ইংরেজির যে অধ্যাপক যারা আছেন, তাদেরকে যদি আমরা বসিয়ে দিই আমাদের সাথে, যে আপনি বলুন তো, আপনি আপনার মুখ দিয়ে সবাইকে বলেন যে আসলে বাংলা আগে জানতে হবে, তারপরে আমার ইংরেজি ভাষা বা বিদেশি যে কোনো একটি বিদেশি ভাষা আমরা চর্চা করব সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। কাজেই বাংলা ভাষার সাথে ইংরেজি বা যে কোনো বিদেশি ভাষার কোনো দ্বন্দ্ব নেই, বরং সখ্য রয়েছে। বরং আমরা মনে করি যে উচ্চতর পাঠ গ্রহণের জন্য বা আমাদের আরো বেশি, যেহেতু বিশ্ব এখন অনেক এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির উন্নয়ন হয়েছে, সবকিছুতে যেহেতু ডেভেলপ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কাজেই আমরা আগে মাতৃভাষা শিখবো, আমার ভাষাকে ধারণ করব, তারপরে আমরা যে কোনো একটি বিদেশি ভাষা, হতে পারে ইংরেজি বা যে কোনো একটি বিদেশি ভাষা যদি আমরা চর্চা করি, তাহলে মনে হয় আমরা সঠিক পথ খুঁজে পাবো। জাতীয় উন্নতির দিকে যাবে, দেশ উন্নতি হবে, দারিদ্র্য, অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই আমরা আসলে আমাদের পজিটিভ, আমরা যেটা চাই, আসলে আমরা কোন দিকে যেতে চাই, এই যে চেতনার কথা বলি, সেই চেতনার দিকে আমরা ধাবিত হতে পারবো। আসলে আমার মনে হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা, যে মানে আরেকটা ভাষা জানা, এটা কিন্তু আমাদের জন্য ক্রেডিট, ডিসক্রেডিট না, যেটার জন্য আমাদের কিন্তু বড় একটা কিছু, আমি একটা আরেকটা নতুন কিছু জানলাম, রাইট? তা অনেকে মনে করে যে না, নিজের যারা, অবশ্যই, আমি অবশ্যই, বলছি, অবশ্যই। আমি যাদের বাইরে থাকি, আমি বলছি যে হয়তো আমাদের সবাই ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হলো হয়তো বাংলা বা চাইনিজ, বা তুমি জানো চায়না টায়না, বা ওরা কিন্তু সবাই শিখে। হয়তো আমরা বাঙালি কিছু বাবা মা মনে করি, আমি সবাই কথা বলছি না, কিছু বাঙালি বাবা মা মনে করি যে ইংলিশ তো পারছে, বা আমার নিজের ভাষা দরকারটা কি। কিন্তু আমার কাছে মনে হয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানাটা, এটা কিন্তু ক্রেডিট, এটা ডিসক্রেডিট না, বরং ডিসক্রেডিট তখনই তুমি তোমার নিজের ভাষা জানো না, তখন ডিসক্রেডিট এটা, যে আমি আমার নিজের ভাষা জানলাম না, এটার মতো ডিসক্রেডিট জিনিস আর নাই। এই জন্য আমি বলি যে প্রতিটা বাবা মায়ের উচিত তার বাচ্চাদেরকে নিজের ভাষা আপু আপনি যথার্থই বলেছেন, একদম যথার্থই বলেছেন। এবং শুধু তাই নয়, আমরা এই ইংরেজি ভাষাকে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের দেশে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ানোর একটা ওই প্রচেষ্টা আমরা প্রসঙ্গে দেখতে আমি, পাই। ওই সেটি প্রসঙ্গে বিদেশি কিছু তোমার কাছে ব্যবসা আবার যাব প্রতিষ্ঠান আমি। ভাষা শিক্ষাদান হ্যাঁ, করার জন্য। হ্যাঁ, ওইটার প্রশ্ন হ্যাঁ, আবার আমার আমাদের আছে, দেশীয় আমি, কিছু হ্যাঁ, বাংলিশ বা ইংলিশ যেটা আছে, তারাও আমরা চেষ্টা করে যে ইংরেজিকে তারা প্রচার করার চেষ্টা করে, ইংরেজি না জানলে আপনি অন্ধ, আপনি শিক্ষিত একজন অন্ধ, বা নানাভাবে এটিকে বাংলা ভাষাকে অপমান করার একটা চেষ্টা করে, লজ্জা দেওয়ার চেষ্টা করে। আসলে বিষয়টি তা নয়। দুটোই দরকার তারা আছে, আমি তাদের বলবো ব্যবসাকে যে তুলে ধরার জন্য এই কথাগুলো বলে থাকে। দুটোই সমান সমান দরকার আছে। তাদের বাচ্চা ভাষা নিয়ে আজকাল অনেক ব্যবসা আছে তো আমাদের দেশে আছে। আর একটা প্রশ্ন তোমার কাছে আছে যে এই ভাষার ব্যাপারে সরকারের অনীহা আছে কি, বা সরকার কি কোনো উদ্যোগ নিয়েছেন? আমাকে এই প্রশ্নটা একটু ক্লিয়ার করো।
একটু আরেকবার রিপিট করলে ভালো হয় আপা, এই আমি এই শুনতে ভাষার পাইনি। ব্যাপারে এই ভাষার ব্যাপারে সরকারের কি কোনো অনীহা আছে? আর সরকার কি কোনো উদ্যোগ নিয়েছেন আমাদের না এই? না না না, একদম হ্যাঁ, না, আচ্ছা। একদম না। আবার একই সাথে হ্যাঁ, আমি দুটোই বলতে চাই, যে একদম না আবার একই সাথে হ্যাঁ। এখন যদি আমাদের আমি আপনাকে ইতোমধ্যে আমি একটি বিষয় বলেছি আপনাদের, সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন সময়ে, বিশেষ করে আমি 1987 সালের কথা বললাম, তখন আমাদের সর্বস্তরে বাংলা ভাষা চালুর ব্যাপারে একটি আইন হয়েছিল, কিন্তু খুবই দুঃখজনক সে আইনের বাস্তবায়ন কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং আমরা বিভিন্ন সময়ে আমাদের সরকারি দপ্তরের বিভিন্ন প্রজ্ঞাপনে বারবার বলা হচ্ছে, এমনকি আপনি যদি দেখে থাকেন ফারহানা আপা, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু বাংলায় স্বাক্ষর করেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু বাংলায় স্বাক্ষর করেন। অর্থাৎ রাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে বা নিয়ন্ত্রক হিসেবে যারা কাজ করছেন, তারা কিন্তু আহ, আমরা দেখতে পাই যে তাদের কিছু কিছু উদ্যোগ আমাদেরকে অত্যন্ত সাহস দেয়, আমাদেরকে অনুপ্রাণিত করে। আবার একই সাথে আমি এটাও বলবো যে আজকে যদি আমাদের দেশের সরকার বলে যে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের যে সাইনবোর্ড গুলো আছে, বিজ্ঞাপন গুলো আছে, সেগুলো যদি বাংলায় না লেখে, হ্যাঁ বাংলার পাশাপাশি আপনি ছোট করে ইংরেজি লেখেন, আগে বাংলাটা বড় করে লেখেন, ছোট্ট করে ইংরেজি লেখেন নিচে, যদি বাংলায় না লেখে 2 মাসের মধ্যে, তাহলে প্রত্যেক ব্যবসায়ীকে জরিমানা করা হবে। এবং প্রত্যেকটা যদি কোনো আহ, নির্দেশ জারি করেন আমাদের আহ, উচ্চ লেভেল থেকে, আমাদের যারা নিয়ন্ত্রক আছেন, রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী ফোরামে রয়েছেন, তারা যদি সত্যিকার অর্থে এরকম একটা ডিসিশন দিয়ে দেন, আসলে বাংলা একাডেমি তো পারবে না, বাংলা একাডেমি একা কয়টা কাজ করবে? মাতৃভাষা ইনস্টিটিউট কি এখানে আসলে কি কাজ করছে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। বা আজকে এখন আমাদের দেশে কিন্তু এই পর্যায়ে এখন একটি আহ, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা যায় এরকম কোন একটা ফোরাম, কোন একটা কর্তৃপক্ষ থাকা দরকার, যারা সর্বস্তরে বাংলা ভাষা চালু হচ্ছে না এই বিষয়গুলো দেখবে, বা যেখানে হচ্ছে না সেখানে তারা তদারকি করবে, তারা বিষয়গুলো খেয়াল করবে, এবং যদি না করে শাস্তির ব্যবস্থা করবে, কারণ আইনেই আছে শাস্তি পাবে সে। এখন সরকার যদি এখন এরকম ডিসিশন নেন, তারা যদি উদ্যোগ নেন যে 2 মাসের মধ্যে যে যে জায়গায় আদালত, এখন থেকে আদালত হচ্ছে আহ, হ্যাঁ, আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি শান্তনুর কাছে। শান্তনু, তুমি এখন হ্যাঁ আমাদেরকে আপু, কি শোনাবে? হ্যাঁ, বলো। আমার আহ, ভালো লাগছে, আমি 3জন কবির সাথে আজকে অনুষ্ঠানটা করছি, 3জন কবিকে আহ, একসাথে পেলাম। কবিতা আমাদের জীবনকে অন্যভাবে, মানে কি বলবো, আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কবিতা তো রেখেছে। আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। আর এরকম একটি কবিতা কবি হেলাল হাফিজের যুগল জীবনী, আমি চেষ্টা করছি নিবেদন করার। হ্যাঁ, হ্যাঁ, আমার খুব প্রিয় কবি। আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না, বলে কি নাগর, এত সহজেই যদি চলে যাবে, তবে কেন বেঁধেছিলে উদ্বাস্তু ঘর, কেন করেছিলে চারু বেদনার এত আয়োজন, শৈশব কৈশোর থেকে যৌবনের কত প্রয়োজন উপেক্ষার ডাস্টবিনে ফেলে, মনে আছে সেই কবে চাদরের মতো করে নির্দ্বিধায় আমাকে জড়ালে, আমি বাল্য বিবাহিতা বালিকার মতো অস্পষ্ট দুচোখ তুলে নির্নিমেষে তাকিয়েছিলাম, অপরিপক্ক তবু সম্মতিসূচক মাথা নাড়িয়েছিলাম, অত শত না বুঝেই বিশ্বাসের 2 হাত বাড়িয়েছিলাম ছেলে খেলার ছলে। সেই থেকে অনাদরে এলোমেলো তোমার কষ্টের সাথে শর্তহীন সখ্য হয়েছিল, তোমার হয়েছে কাজ, আজ প্রয়োজন আমার ফুরালো, আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না, দুরারোগ্য ক্যান্সারের মতো কবিতা আমার কোষে নিরাপদ আশ্রম গড়েছে, সঙ্গোপনে বলেছে হে কবি,
দেখো চারদিকে মানুষের মারাত্মক দুঃসময়, এমন দুর্দিনে আমি পরিপুষ্ট প্রেমিক আর প্রতিবাদী তোমাকেই চাই। কষ্টে সৃষ্টে আছি, কবিতা সুখেই আছে। থাক, এত দিন রাত যদি গিয়ে থাকে, যাক তবে জীবনের আরো কিছু যাক। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দারুণ। খুব ভালো লাগছে। খুব হ্যাঁ, সুন্দর। খুব সুন্দর। আরেকটা শোনাও আমাদেরকে, আমরা পরপর শুনলে ভালো লাগে। বাহ। আচ্ছা, আমি এবার সন্দীপ মান্নার একটি কবিতা পাহাড় চূড়োর রোদ্দুর নিবেদন করার চেষ্টা করছি। ও, খুবই সুন্দর। পাহাড় চূড়োর রোদ্দুর আমার খুব প্রিয় কবিতা। তোকে দিলাম ভুবন ডাঙার মাঠ, তোকে দিলাম শ্যামলা দিঘির জল, মেঘ ছেঁড়াই এই চাঁদের আলোর রাতে একলা হাঁটার তুই শুধু সম্বল। তোকে দিলাম বাতিল সেতার খানা, তোকে দিলাম বিন্নি ধানের খই, চুপটি করে মুখের দিকে চেয়ে স্তব্ধ আমি এক বুক থই থই। তোকে দিলাম মোরগ ফুলের ঝুঁটি, তোকে দিলাম হলুদ সর্ষে ক্ষেত, বুকের মাঝে ব্যর্থ জলের স্তর, চোখের পাতায় কাঁপছে কালো মেঘ। তোকে দিলাম পাইন গাছের ঢেউ, তোকে দিলাম কুয়াশা ভেজা চিঠি, আকাশ তারার ঘুম পাড়ানি শেষে সূর্যোদয়ের রঙিন আঁকিবুকি। তোকেই দিলাম বাকি জীবনখানা, তোকেই দিলাম হাতের মধ্যে হাত, মাঝরাতের এই নীল আকাশ জুড়ে তুই আমি সুখসারি সংবাদ। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। আম, ধন্যবাদ শান্তনু। আমি এখন শান্তনাদির কাছে যাব। আমি আবার এরশাদের কাছে আমি আসবো। আমি শান্তনাদি, তুমি এখন কি শোনাবে আমাদেরকে একটু শোনাও। আমি এবার, যেহেতু তোমাদের বাংলাদেশ এটা ভাষার মাস চলছে, তো আমিও একটা চেষ্টা করি একটা কালকের কিছু। থেকে চলবে আর 1-2 ঘন্টা পর থেকে। গণপদ আজকে তো থেকে আমি একটা খুবই অতুল প্রসাদ সেনের একটা ছোট্ট কবিতা বলছি। মোদের গরব মোদের আশা, মরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, কে গান নাচে বাউল, ধান গেয়ে গান, গান গেয়ে ধান কাটে চাষা সারি। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ, হেমমধু বঙ্কিম নবীন, ওই ফুলেরই মধুর রসে বাতলো সুখে মধুর ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায় মা মা বলে, ওই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলো কাদা হাসা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাহ, চমৎকার। এই কবিতাটা একটা গানও আছে, মানে এটাকে গান সুর আরোপ করা হয়েছে। অসাধারণ একটি হ্যাঁ, কবিতা। এটা একটা গানেও আছে। হুম হুম। খুব সুন্দর, খুব ভালো লাগলো দিদি। আমি এখন চলে যাচ্ছি আবার এরশাদের কাছে। হ্যাঁ এরশাদ, তুমি আরো আপু, কিছু হ্যাঁ প্রশ্ন আছে আমার। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ তো আমাকে, রাইট? হ্যাঁ আমি শুনছি আপু, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, ঠিক শুনছি। আছে। এবং আমি আহ মন্ত্রমুগ্ধের মতো কবিতা শান্তনু মিত্র শুনছি। দা এবং আমাদের শান্তনা রায় আপু, অসাধারণ কবিতা, তাদের আবৃত্তি হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে খুবই শুনতে। আমার মন ছুঁয়ে গেল। দুজনের আবৃত্তি খুবই সুন্দর করেছো দিদি, অসাধারণ, শান্তনু। সত্যি দারুণ দারুণ। আর আমার একটা প্রশ্ন আছে যে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে বর্তমানের গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যিকদের ভূমিকা সম্পর্কে তোমার পর্যবেক্ষণ কি, বলো। নিশ্চয়ই। ধন্যবাদ আপু, চমৎকার একটি বিষয় এটি, যে আমাদের বর্তমানে যারা ভাষা নিয়ে কাজ করছেন, বা যারা ভাষা নিয়ে বাংলা ভাষাকে সর্বস্তরে
প্রতিষ্ঠার ব্যাপারে যারা সবসময় কথা বলেন, সোচ্চার হন। কারণ আমাদের দেশের আপনি নিশ্চয় জানবেন আপু, যে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যেও অনেক শ্রেণী রয়েছে। বুদ্ধিজীবীদের মধ্যেও নানা ক্লাস বা নানা ধরনের একটা সমীকরণের রয়েছে, ইকুয়েশন রয়েছে। যার কারণে আমরা দেখি যে একটি শ্রেণীর আমরা আছি, আমাদের মানুষই তারা। একটি শ্রেণীর আছে যারা একটু শক্ত কথা বলতে অপছন্দ করে। তারা মনে করে যে হয়তোবা উপরের যে অ্যাওয়ার্ড গুলো বা পদক গুলো সেগুলো হয়তোবা পাবো না যদি আমি এটা বলে ফেলি। আবার একটা শ্রেণীর মানুষ আছেন যারা সত্যিকার অর্থেই সত্য কথা বলে, সাহিত্যের জন্য কথা বলে, ভাষার জন্য কথা বলে, দেশের প্রতি তার দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলে। তো আমাদের সেই জায়গাটা অনেকটা পূরণ করে যাচ্ছে আমাদের দেশের যারা গণমাধ্যম ব্যক্তি, সবাই না, বেশ অনেকেই আছে এর মধ্যে, আবার অনেকেই ভিন্ন অন্য কিছু বাস্তবায়ন করতে চান। আবার আমাদের যে সাংস্কৃতিক কর্মী যারা আছেন, এই মানুষগুলো সবসময়, বিশেষ করে আমাদের দেশের আপনি নিশ্চয় জানবেন যে আমাদের এই দেশটাই তো আসলে একেবারে সাংস্কৃতিক বলয়েই আমাদের জন্ম, বা আমাদের সবকিছুর সাথে যেন একটা প্রকৃতি, তারপরে যে আউল বাউলের দেশ আমরা বলি না, যে লালনের দেশ, হাসনের দেশ, এই ব্যাপারটা মরমিবাদের একটা ব্যাপারগুলো, এটি আমাদের বাঙালির অস্থি মজ্জায় একেবারে প্রথম থেকেই ছিল। আমাদের ইতিহাসের গোড়া থেকে আমরা অতুল চন্দ্র রায়ের যদি ভারতের ইতিহাস পড়ি, সেখানেও আমরা দেখবো সবসময়ই ছিল আমাদের মধ্যে একটা নিজস্ব সংস্কৃতি। তো এই ব্যাপারটি আমরা এই সময়ে দেখি যে একটি শ্রেণীর আমাদের সাংস্কৃতিক, এই সাংস্কৃতিক আন্দোলনের বন্ধুরা, আমাদের সংবাদকর্মী বন্ধুরা, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার অনেক বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে তারা বলেন, তারা ভূমিকা রাখেন। বিশেষ করে আমি এই সময়ে আমাদের একজন আপনি নাম শুনলে হয়তো, অধ্যাপক সলিমুল্লাহ খান, আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান অধ্যাপক, উনি কথা বলেন। আমি দেখি মাঝে মাঝেই কথা বলেন, এবং আমাদের অনেকেই আছেন, আমি আসলে কারো নাম বলবো না, আসলে নাম বললে অনেক সময় প্রবলেম হয়, বা অনেক মনে করবে যে আমাকে বাদ দিল, বা বা কখনো বিভিন্ন সমস্যা আছে। তো আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে সবসময়, এবং বিশেষ করে আমি সলিমুল্লাহ খানের কথা কেন বললাম, এটি না বললে কেন যেন অপরাধ হয়ে যায় এই প্রসঙ্গ আসলে। উনি সবসময় আমাদেরকে তাগিদ দিচ্ছেন এবং আমাদের যে কোনো ফোরামে বলার চেষ্টা করছেন যে যে সর্বস্তরে কি করে বাংলা ভাষা প্রতিষ্ঠা করা যায়। এবং তিনি খুবই এই বিষয়গুলো নিয়ে সমালোচনা বা আলোচনা, যেটাই বলি না কেন, আমরা দুটোই ভালো, সমালোচনা আলোচনা। তাছাড়া আমরা বাংলা ভাষা শিক্ষক পর্ষদ আছি, তাছাড়া বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যারা মাতৃভূমিকে ভালোবাসেন, যারা মাতৃভাষাকে ভালোবাসেন, যারা সত্যিকার অর্থে এই ভাষা আন্দোলনকে হৃদয়ে ধারণ করেন, মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তারা। এবং আপনি জানবেন নিশ্চয়ই যে বঙ্গবন্ধু কিন্তু তার যখন তিনি দেশে ফিরে আসলেন, মুক্তিযুদ্ধের যখন আমাদের বিজয় আসলো, তখন যিনি দেশে ফিরে আসলেন, তখন তিনি একটি বাংলা একাডেমিতে একটি প্রোগ্রামে তিনি উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করবেন এরকম কিন্তু একটা তিনি মন্তব্য করেছেন। এবং আমরা মনে করি যে এমনকি বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, সত্যি এতদিনে হয়তো সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কথা বলতে বলতে হতো না আপু। এবং তিনি দেখেন আমাদের সংবিধান, এটি নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে একটি গৌরবের একটি বিষয় যে অল্প সময়ের মধ্যে, যা আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তানকেও আমরা ছাপিয়ে গেছি, যে 9 মাসের মধ্যে একটি দেশের সংবিধান প্রণয়ন করা। বঙ্গবন্ধু সংবিধানের মধ্যে দেখেন একেবারে স্পষ্টভাবে বলছেন যে প্রজাতন্ত্রের ভাষা হবে রাষ্ট্রভাষা। সুতরাং এই আন্দোলনগুলো হয়তো আজকে করতেই হতো না। কাজেই যারা আজকে করছেন, এই দেশের এরকম একটা সময়ে, আজকে একবিংশ শতাব্দীর দ্বিতীয় বা তৃতীয় দশক প্রায় শুরু হয়ে গেছে, তৃতীয় দশক, এরকম একটা সময়ে আমরা এক শ্রেণীর আমাদের বুদ্ধিজীবী, আমাদের সাংস্কৃতিক কর্মী, আমাদের কবি, সাহিত্যিক, লেখক, তারা তো আছেনই, সবসময় তারা চেষ্টা করছেন এদেশে বাংলা ভাষা প্রতিষ্ঠার হোক, সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক। আমাদের দেশে সেমিনার, মিটিং, বিভিন্ন ভাবে লেখালেখি চলছে। দেখা যাক, আশা করি কোন দিকে যায়। নিশ্চয় তাদের ভূমিকাকে আমরা প্রশংসা করতে হবে। আর যারা এখনো করছেন না, আমরা আশা করি তারা ফিরে আসবেন, মাতৃভাষায় ফিরে আসবেন, মাকে ভালোবাসবেন, মাতৃভূমিকে ভালোবাসবেন। এটা আমরা আশা করছি। তাদেরকে আমরা কিছু বলবো না, কিছু বলবো না, কিছু বলবো না, একটা গান আছে না, নিশ্চয় তারা আসবেন, নিজের নিজের আশাবাদী বিবেক হতে থেকে পারি যা আপনি। করে, হ্যাঁ, বা হ্যাঁ, কিছুটা বিবেকের জায়গা অভিমান, থেকে, বিবেকের জায়গা থেকে কিছুটা অভিমান আছে যে তারা কেন আসছেন না। কিছুটা অভিমানও আছে অনেকের হ্যাঁ, মাঝে। হ্যাঁ, স্বাভাবিক, অভিমান কাজ করে।
খুব ভালোভাবে তুমি বিশ্লেষণ করেছো, সুন্দর করে মানে বুঝিয়ে দিয়েছো যে দর্শকদের মনে যেসব প্রশ্ন ছিল বা করার ছিল। খুব ভালো লেগেছে। তা এর সাথে তুমি কি এখন আমাদের জন্য কোনো তোমার নিজের লেখার কবিতা শোনাবে? হ্যাঁ, আপনি বললে, আমি এটি না বললে সেটি অপরাধ হয়ে যাবে, পরে আবার আমাকে বিচারে কাঠ করে দাঁড় করাবেন। শিওর শিওর শিওর, ঠিক আছে, অবশ্যই, আমি হ্যাঁ ছোট ছোট বলো। কবিতা লিখি। হ্যাঁ আমি এখন তো একটা তাহলে একটা। একটা কবিতা বলেই হুম, ফেলি। বলেই ফেলো, আমি কোনো সমস্যা কবিতাটির নেই। নাম হচ্ছে একাত্তরের অরণ্যানী। অন্ধকারে ঢেকে রেখেছো সুশ্রী শরীর, বাইরে বিজলির হাতছানি রেখা, মাঝে মধ্যে রূপসী তোমায় ছুঁয়ে যাচ্ছে। আমার অনুভবে তোমার মনোহর ঘ্রাণ, আর দোলনার হালকা ঝাঁকিতে প্রাণে লাগছে দোলা। এই তো পেলাম বুঝি বিশ্বাসী তোমাকে। সহস্র কবির মরুকে তুমি স্নান করিয়ে পৃথিবীতে দিলে স্বর্গ সুখ, ফুরিয়ে দোয়াতের অফুরন্ত কালি, তোমার ছন্দময় ঐশ্বর্য আরো গদ্যময়। সত্যি তুমি হৃদয়ের শাশ্বত মাধবী, বকুলের গন্ধে মাখা অলংকার বিনা। ধলা থেকে গাজীপুর তুমি ঠিক মধুপুর, সবুজ শাড়ি জড়ানো আরেক মহুয়া পালা। তোমার বিছানা কাঁপিয়ে ঝিকঝিক চেঁচিয়ে চলছে অপরূপ রাত্রি স্নান। তবে চলো খুলে বলি, তুমি আমার প্রিয় ভূমি, ট্রেন থেকে ছুঁয়ে দেখা একাত্তরের অরণ্যানী। এই তো খুব সুন্দর বাহ হয়েছে, বাহ, খুব ভীষণ দারুণ, সুন্দর হয়েছে। খুব ভীষণ সুন্দর ভালো। হয়েছে। কথাগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ এরশাদ, আমি তোমার কাছে শেষে আবার এবং আসবো, এই আমি কবিতাটি একটু। লেখার ব্যাপারে হ্যাঁ, আমি একটু বলি, একটু যুক্ত করি তাহলে। শিওর শিওর শিওর। আমি আমি হচ্ছে ময়মনসিংহ থেকে, আমি হচ্ছে ঢাকায় আসছিলাম ট্রেনে। এটি আমার প্রথম ময়মনসিংহ থেকে ঢাকায় আসা। তো ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে এই রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে গেল। তারপরে আমি একদম মাঠের মাঝখান দিয়ে ট্রেন আসছে। তখন আমার কাছে মনে হলো যে বাংলাদেশকে আমার রূপসী নারীর সাথে তুলনা করতে ইচ্ছে করলো, যে বাংলাদেশ এত সুন্দর। মানে আমরা একজন নারীর মধ্যে যে সৌন্দর্য আমরা দেখেছি, যে কবিরা, এটা নিয়ে নতুন রিসার্চ হচ্ছে এক জায়গায়, আমি এটা পরে বলবো হয়তোবা, যে প্রকৃতিকে কবিতার মধ্যে আনা, বা প্রকৃতির মধ্যে আমরা কেন যেন একটা আশ্রয় খুঁজে পাই, আমরা যারা কবিতা লিখি বা চর্চা করি, বা আমরা যারা কবিতা আবৃত্তি করি, আমরা কেন যেন বারবার প্রকৃতির কাছে ফিরে যাই। এবং সেখানে প্রকৃতির কাছে ফিরে গেলে আমরা কিন্তু প্রকৃতিকে বা দেশকে কখনো প্রিয়া হিসেবে, কখনো নারী হিসেবে, বা বিভিন্ন ভাবে উপস্থাপন করে থাকি, যেটা জীবনানন্দ দাশ করতেন। তো এই জায়গা থেকে আমার কবিতা হয়নি, আমার মনে হলো না যে না, একটু লেখা হয়েছে। দরকার, না অনুভূতিটা একটু সুন্দর টুকিয়ে হয়েছে। রাখা দরকার। পরে না এটাকে সুন্দর। লিখেই ফেললাম পরিপূর্ণ, যদিও আসলে আমার মনে হয়নি যে আরো আরো ভালো হওয়া উচিত ছিল। না না এই হচ্ছে সুন্দর। ব্যাপার। আমি কবিতা নিয়ে কাজ করি যেহেতু, আমি হুম। আমার লেখার প্রতি সন্তুষ্ট না। আমি এই যে ফারহানা আপুর লেখা, বা আরো আমাদের দেশের আরো অনেকেই হ্যাঁ, আছেন যারা লেখেন, তাদের লেখা দেখে আমার এত খারাপ লাগে, আমি কেন পারি না এত সুন্দর করে না লিখতে। কি যে ঠিক বলো, আছে। তুমি তো বাংলা ভাষা নিয়ে গবেষণা করছো, যে গবেষক হিসাবে কাজ করছো, এটা তো আমরা আবার করছি না। তুমি তো সেটার ভিতরে ঢুকে গেছো, গবেষণার ভিতরে ঢুকে গেছো, কিন্তু আমরা তো আর সেটা করছি না। আমরা যা দেখি তাই লিখছি, কিন্তু তোমার কাজটা অনেক বড়। তোমার তোমার দেশকে অনেক কিছু দেবার আছে। যে জিনিসটা আমরা ভাষাকে কিছু হয়তো, দেওয়া আছে। হ্যাঁ সেটাই, ভাষাকে কিছু, দেশকে কিছু দেওয়ার আছে, দেশের সন্তানদের কিছু দেওয়ার আছে। আমাদের জি আপু। পরবর্তী বা তোমাদের পরবর্তী প্রজন্মে যারা আছে, তাদেরকে তোমার কিছু দেওয়ার আছে। এই যে তুমি গবেষণা করে যাবে, তারা হয়তো একদিন তোমার বই বলো বা তোমার এই রিসার্চ গুলা বলো, ওরা ওরা পড়বে, ওরা পড়বে। আমি আশা করি কখনো আমরা দেখতে পারবো যে মোহাম্মদ এরশাদের বই, এরশাদ আলীর বই আমাদের পাঠ্য বই হিসেবে আসবে। সেই সেটাই, সেটা আমি আশা সেই করি কামনা, অবশ্যই। হ্যাঁ এটাই এটা আমাদের কামনা করছি। কামনা, খুব একটু আস্তে আস্তে। এটা বিশাল একটু। বেশি, এটা বেশি বড় চাওয়া হয়ে গেল। আমি না একজন চাওয়া, ভালো শিক্ষক হতে চাইতে চাই, গবেষণা চাইতে তো করি, বেশি নেই। শিক্ষকতার সূত্র ধরেই গবেষণা করি। অবশ্যই একজন কবি আসবে, হতে এটা তুমি। চাই মনে হয় না। না কবি সেটা না, সম্ভব ধরো নয় হয়তোবা। কোনো কবি, শুধু কবিতার জন্য না, ধরো তোমার কোনো লেখা, বাংলা কোন একটা, একটা বইয়ের ভিতরে, পাঠ্য বইয়ের ভিতরে যে একটা থাকলো,
এটা হতেও পারে, who knows? কে কে আমরা জি জানি জি না, এটা এটা হতে অবশ্যই। পারে, এটা 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 কেউ বলতে পারে না যে তুমি এটা নিয়ে গবেষণা করছো। আমার কিন্তু খুব মানে ইয়াং জেনারেশন যারা খুব তরুণ, তাদের ভিতরে কিন্তু খুব মানে চেনা জানা আছে যে এরকম বাংলা নিয়ে গবেষণা করছে, যেটা আমি তোমাকে দেখেছি, তোমার ভিতরে দেখেছি, হয়তো ওরা আছে, আমার সাথে হয়তো এরকম পরিচয় নেই, কিন্তু মানে এরকম তরুণদের এত আগ্রহ, তা এটা অবশ্যই তোমার তোমার অনেক কর্তব্য আছে দেশের প্রতি, যে তুমি এই যে আজকে যেগুলো তুমি দেখছো, বা হয়তো তোমার অনেক স্টুডেন্ট, তোমার ছাত্র ছাত্রী আছে, তারা দেখছে যে তাদের স্যার কি বলছে, কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, রাইট? ওটা অনেক বড় ব্যাপার যে অবশ্যই তুমি অবশ্যই। ওদেরকে, হ্যাঁ, এই যে এই লাইভের মাধ্যমে অনেকেই জানতে পারছে যে আমাদের কতটা জরুরি, যে বাংলা ভাষা আমাদের কতটা দরকার আমাদের, যে আমরা এবং আমরা বাবা মা যারা আছি এবং আমি তাদের একটা সন্তানদেরকে, আর 30 সেকেন্ড সময় নিই এখানে যুক্ত করি হ্যাঁ, আপু আপনাকে। আমি যেখানে চাকরি করি এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী কলেজ, বিএফ শারীন শাহীন কলেজ, কলেজ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। এখানে আমি আবার ইংলিশ ভার্সনেরই লেকচারার, বাংলা বিভাগের। তো মজার ব্যাপারটা হচ্ছে যে এই ইংলিশ ভার্সনে একমাত্র আমি মনে হয়, মানে আমি একমাত্র বাংলায় কথা বলি। আহ, এবং আমার যেটা হয়, আমি এই জন্য বারবার ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে মাতৃভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, বারবার বোঝানোর চেষ্টা করতে হয় আমার ওই একাডেমিক জায়গাতেও। এটি একদিক থেকে আমার যেমন দায় হয়ে যায় যে একজন বাংলা শিক্ষক হিসেবে আমাকে তাদেরকে বোঝানো বারবার যে ইংরেজি ঠিক আছে, ইংলিশ ভার্সনে পড়ছো ভালো কথা, ঠিক আছে পড়ো, কিন্তু মাতৃভাষাকে চর্চা করো, বাংলা সিনেমা দেখো, বাংলা নাটক দেখো, নিজের সংস্কৃতির প্রতি একটু গুরুত্ব দাও। অসুবিধা আমি হয়, এগুলো সবসময় হ্যাঁ। বলি ওদেরকে। খুব ভালো, ঠিক আছে, এই আচ্ছা, হচ্ছে ব্যাপার। তোমার থ্যাংক ইউ কাছে আপু। আবার হ্যাঁ, আবার আসবো। আমি শান্তনুর কাছে চলে যাচ্ছি। শান্তনু, এখন আমাদেরকে কি শোনাবে ভাইয়া, বলো। আচ্ছা, এটা কি আমার সর্বশেষ নিবেদন? তুমি আরো দুটো পড়তে পারবে, আর ঠিক আছে, তারপরে শান্তনা রায় দির কাছে চলে যাবো আমি, তুমি দুটো ঠিক আছে, পড়তে আমি পারো। পরপর দুটো করছি, মানে ঠিক আছে। শেষ হওয়ার আগেরটা হুম, হুম, শেষেরটা করব। এবারে নির্মলেন্দু গুণের শুধু তোমার জন্য কবিতাটি নিবেদন করার চেষ্টা করছি। বাহ, ভীষণ প্রিয় একটা কবিতা। শুধু তোমার জন্য। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি এ কি শুনলাম? এ মতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও যাবে। আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ। বাহ, খুব খুব একটা শোনো। এবারে আমার সর্বশেষ নিবেদন। আহ সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আমি হুমায়ুন আজাদের ভালো থেকো কবিতাটি দিয়ে আমার অসাধারণ, পরিবেশনা শেষ করছি। অসাধারণ, আমার খুব ফেভারিট। প্রতিটা কবিতাই মঞ্চ হয়ে যাওয়ার মতো। বলো। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়ল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। খুব সুন্দর হুমায়ুন আজাদের এই কবিতাটা। ওনার লেখা তো ভালো লাগে, কিন্তু এই কবিতাটা একটু বেশি ভালো লাগে আমার। এই অন্যরকম কবিতাটা অন্যরকম। অন্যরকম, কবিতাটা পড়লে কেমন উদাস উদাস লাগে, আমি জানি না, আমার ভীষণ উদাস লাগে, হয়তো বাইরে থাকি দেখে নাকি না না না, ভীষণ। আমিও উদাস হয়ে পড়ি। তাহলে চিন্তা করো, আমার অবস্থা তো তাহলে আরো খুবই আপনার তো আরো করুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরো করুন। আমি তোমার কাছে একদম শেষে আসবো, সবার কাছে যখন বিদায় নিব শান্তনু, তা আমি এখন চলে যাই শান্তনু বিদায় দিদির কাছে। হ্যাঁ দিদি, তুমি এখন কি শোনাবে আমাদেরকে, বলো, তুমি শোনাও। উম আমি আহ আমি তো মোটামুটি আমার নিজের কবিতাগুলোই বেশি রেডি করে হ্যাঁ হ্যাঁ রেখেছি। হ্যাঁ, তুমি শোনাও শোনাও, হ্যাঁ, তোমার তোমার তো কবিতাই, তুমি যেহেতু এটা একটা, লেখালেখি করো, তোমার কবিতা। হ্যাঁ, এটা একটা দুঃখিনী মায়ের মানে চিঠি। তো তার সন্তানকে লিখছে, খোকার কাছে শোনাও, মায়ের একটা ছোট্ট চিঠি। ঠিক আছে। বাবু, কত দিন তোকে দেখিনি, তোর কোনো খবর নেই। জানিস বাবু, 21শে জানুয়ারি তোর জন্মদিন ছিল। তারিখটা তোর মনে আছে তো, নাকি ভুলে গেছিস কাজের চাপে? মিতা, মানে তোর বউ, তোকে পায়েস রান্না করে দিয়েছিল তো। তুই পায়েস খেতে খুব ভালোবাসিস। প্রথম যেবার 2 বছর বয়সে তোর জন্মদিন পালন করেছিলাম, তুই তখন খুব ছোট, তোর হয়তো মনে থাকবে না। তুই পায়েস খেতে গিয়ে সারা গায়ে হাতে মুখে মাখিয়ে ফেলেছিলিস। এই দেখে সবার কি হাসাহাসি। তোর বাবা তোকে কোলে নিয়ে অনেক আদর করে সুন্দর করে মুখ ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। তোর বাবা সামান্য একজন কেরানি, বিরাট করে জন্মদিন পালন করতে পারি, কিন্তু তোর প্রতিটা আবদার হাসি মুখে মেনে নিত। ছেলের খুশিতেই যেন তার খুশি। সারা দিন দুষ্টুমি ভরা দিনগুলো আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম। বাবু জানিস, যেদিনটি তুই প্রথম স্কুলে গেলি, সেদিন তোর বাবার চিন্তায় শরীর খারাপ করে ফেলেছিল। আগের দিন রাতে আমাকে ঘুমোতে দেয়নি, কত রকমের চিন্তা। খোকা, আমায় ছেড়ে থাকতে পারবি তো? টয়লেট পেলে কি করবে? একা একা টিফিন খেতে পারবে তো? বাচ্চারা ঠেলে ফেলে দেবে না তো? এরকম হাজারো প্রশ্নে রাতের ঘুম কেড়ে নিয়েছিল আমার। স্কুল ছুটি আবার অনেক আগে স্কুলে পৌঁছে গেছিল, আর আমি তো টেনশনে রাতে রান্নাই করতে পারিনি। তোর অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়েছিলাম। মনে আছে খোকা, পরের দিন তো স্কুল থেকে ফিরে আমায় আদর করে গলা জড়িয়ে ধরেছিলিস। তুই যখন কলেজে ভর্তি হলি, বাসে করে যেতে তোর খুব কষ্ট হতো, বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়তিস। একদিন হঠাৎ তোর বাবা একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার তোকে কিনে এনে দিল। তোর কত অভিমান, বাবা কেন তোকে নতুন স্কুটার এনে দিল না। আসলে বাড়ি ভাড়া দিয়ে সংসার চালিয়ে মানুষটার হাতে কিছুই অবশিষ্ট থাকতো না। বাবু লেখাপড়া শিখিয়ে তুই একটা বড় কোম্পানিতে চাকরি পেলি। আমরা ভেবেছিলাম আমাদের এই বুঝি দুঃখের দিনের অবসান হলো। তোর বিয়ে দিলাম, তুই বউ নিয়ে আলাদা হয়ে আমাদের ছেড়ে পালিয়ে গেলি। বাবু, আজ আমরা বড্ড একা। তুই একটা ফোনও করিস না, জানি বলবি সময় পাস না। তোর বাবা আজ বিছানায় শোয়া,
শুয়ে শুয়ে কাকে যেন খোঁজে, হয়তো তার হারিয়ে যাওয়া স্বপ্নটাকে, হয়তো তার ছোট্টবেলার ছোট্ট ছেলেটিকে। একদিন তোর বাবা আমাকে ছেড়ে হয়তো পালিয়ে যাবে, পড়ে থাকবো আমি একা। সত্যি বাবু, মা বাবারা কত বোকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে বুঝেছি আমাদের গোটা জীবনটাই ছিল একটা ধোঁকা। তুই একদিন বুঝবি বাবু, রাতের তারায় বুঝবি, তখন পাবি না আর আমাদের দেখা। সুন্দর বাস্তবতা। একটু কবিতাটা বলতে গিয়ে একটু আবেগে গলাটা আটকে গেছিল। ওটাই বললাম যে আহ, বাস্তবতা। হ্যাঁ, কিছু করার নেই। তার জন্য ক্ষমা করবেন সবাই। না 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 না, না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আবেগ দিদি ছিল। তো, হ্যাঁ, আবেগ ছিল, কথা বাস্তব ছিল, আবেগে কিছু কথাটা করার একটু নেই। জড়িয়ে ছিল। আসলে ওই সম্বন্ধে বলতে গেলে সেটা আরো দীর্ঘ 1 ঘন্টা বলতে হবে, সেই প্রসঙ্গে আরেকদিন যাবো আমরা। আমি এখন একটু আমি আসবো দিদি তোমার কাছে আবার একদম শেষে। আমি এখন একটু এরশাদের কাছে যাচ্ছি, আমার একটা প্রশ্ন রয়ে গেছে এরশাদ, ওটা না বললে তোমাকে আবার ফোনে হ্যাঁ, বিরক্ত হ্যাঁ, করা হ্যাঁ, হবে। আমাদের আসার কথা হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে আসার কথা শোনাও, যে হ্যাঁ, সর্বোত্তরে বাংলা ভাষার ব্যবহার কিভাবে সম্ভব, কেবল কেবল কি স্বপ্নই আমাদের থেকে যাবে নাকি, বলো প্রশ্নটা, মানে কিভাবে আমাদের সম্ভব, ধন্যবাদ আসার কথা আপু। শোনাও। ধন্যবাদ আপু। আপনি নিশ্চয় জানবেন যে আমাদের বাংলা ভাষার যে প্রথম গ্রন্থ, বা বাংলা সাহিত্যের যে প্রথম নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদ থেকে অদ্যাবধি বাংলা ভাষা সাহিত্য নিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে আমাদের। আমরা যদি চর্যাপদের আমল অর্থাৎ প্রাচীন যুগও দেখি, তখনও বলা হতো যে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানব শ্রুত্তারৈরবং নরকং ব্রজিত, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে। সাংস্কৃতিক। আমরা আমরা দেখেছি যে মধ্যযুগেও একজনকে বলতে শুনেছি যে যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ তার মানে তিনি কেন বলছেন তখন সপ্তদশ শতকে এই ধরনের কথাগুলো কেন বলছেন? তার মানে একটা বাংলা ভাষার প্রতি অনীহা, বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলা ভাষাকে অবজ্ঞা করা, এই ব্যাপারটি যুগে যুগে সৃষ্টি লগ্ন থেকে এটি ছিল, সবসময়ই ছিল এটি। এমনকি আমরা দেখেছি যে 47 সালে যখন ভারত বিভাগ হলো, আমরা বাংলাদেশ ভাগ হওয়া অনেক সময় বলি, বিষয়টা তা নয়। ভারত যখন দুই ভাগে ভাগ হলো, একটি পাকিস্তান এবং একটি ভারত আলাদা রাষ্ট্র হয়ে গেল, তখনও আমরা দেখেছি যে 48 থেকেই দেখা যাচ্ছে যে ভাষার জন্যই আমাদেরকে রক্ত দিতে হলো। ভাষা, আর ভাষার জন্য দেওয়া মানে তো সেটি ভাষা সাহিত্য সবার জন্যই বা জাতির জন্যই হয়েছে বলা যায়। কাজেই বাংলা ভাষাকে কখনো কখনো আরবি হরফে লেখার চেষ্টা করা হয়েছে, একটি গভর্নমেন্ট এসে চেষ্টা করেছে। অন্য অক্ষরে লেখার একটা ষড়যন্ত্র হয়েছে। রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করা হচ্ছে আমাদের এরকমও একটা প্রবণতা ছিল একটা সময় একটা গভর্নমেন্টের মধ্যে। তো এরকম বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি, এগুলো যারা আমরা এগুলোকে প্রাণে ধারণ করি, যারা আমরা ছোটবেলা থেকেই লালন করি, জন্ম থেকেই যারা লালন করি, এটা এটা তো আমাদের প্রাণ। আমাদের ভাষা কেড়ে নিলে তো আমরা বাঁচবো না। কারণ পৃথিবীতে ফারহানা আপু বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সে আমেরিকাতে বাস করে, কিন্তু সে তো তার ভাষা সংস্কৃতিকে ফেলে রেখে যেতে পারেনি। সে হয়তো তার জীবনের তাগিদে, অর্থনৈতিক বা বিভিন্ন কারণে এই স্বপ্ন থাকতে পারে, সে সেখানে আছে, কিন্তু ভাষা সাহিত্য সংস্কৃতিকে কেউ বদলাতে পারে না, চেঞ্জ করা যায় না এগুলো। হ্যাঁ, এগুলো যেহেতু প্রাণের সাথে যার সম্পর্ক, কাজেই যেহেতু ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা আমাদের, এটি আমাদের প্রাণের সাথে সম্পৃক্ত। আমরা অনেক সময় দ্বিধাবোধ করি, আমরা উচ্চ শিক্ষিত হয়েছি, আমরা এমএ পাশ করেছি, কখনো কখনো আমাদের, আমি নিজেকেই প্রশ্ন করি, হয়তো বা আমি দু চার পৃষ্ঠা বাংলা শুদ্ধ লিখতে পারি না, আবার দু চার পৃষ্ঠা ইংরেজি যাই ভাঙা ভাঙা বলি না, ভালো ইংরেজি শিখতে পারছি, আমরা বলতে পারছি বা শিখতে পারছি না, ভালো বাংলা বলতে পারছি বা শিখতে পারছি। এই প্রবণতাটা আমাদের মধ্যে, যে এমএ পাশ করেও আমরা বলতে পারি না যে আমি বাংলা পারি, বা আমাকে কেন বলতে হচ্ছে আমি বাংলা পারি না। একজন বাঙালি হয়ে, একজন মাতৃভাষা যার বাংলা, যখন এই কথা কেউ বলে, এটি তো খুবই সম্মানের কথা নয়, এটি কখনো অবশ্যই এটি অত্যন্ত দুঃখজনক কথা। তো এই প্রবণতাটা সবসময় ছিল, এইগুলো আমাদের কাটিয়ে ওঠা দরকার। এই জন্য আমাদের মনোবৃত্তিকে বড় করতে হবে। সরকারের পক্ষ থেকেও আমাদেরকে উদ্যোগ নিয়েছে বিভিন্ন সময়, সেটাকে আরো যদি
শক্তভাবে সেটাকে একটা পর্যায়ে নিয়ে এসে যে একটা যদি নীতি করা হয়, বাংলা ভাষা বাস্তবায়ন নীতি, সেটাকে যদি একটা একটা ইয়ার মতো তোমার একটা সংগঠন দিয়ে বা একটা আলাদা একটি পরিদপ্তর দিয়ে যদি এটাকে বাস্তবায়নের জন্য কাজে লাগানো যায়, সরকার যদি স্ট্রং হয় এ ব্যাপারে, তাহলে নিশ্চয়। এবং আমরা শুধু সরকারের পক্ষ থেকেও নয়, আমাদেরও মানসিক যে দাসত্ব রয়েছে আমাদের মধ্যেও এই বিষয়গুলো মনে করতে হবে যে বাংলা ভাষা কেন এই যে যে কথাগুলো বললাম, আমরা যদি সত্যিকার অর্থে, আমরা দেখেন বিয়ের দাওয়াতপত্র করছি ইংরেজিতে, আমরা হচ্ছে আমাদের পারিবারিক সামাজিক যে অনুষ্ঠান আদি, দোকানের নাম, বিভিন্ন জায়গায় আমরা ইচ্ছা করে, দরকার ছিল না ইংরেজি লেখার, এখানে শুধু শুধু ইংরেজি ব্যবহার করার, বা আমি ইংরেজিকে হিংসা করছি না, কিন্তু আমাদের অন্য বিদেশি ভাষার প্রতি হিংসা নেই। যে এই প্রবণতাগুলো আমাদের সামাজিক ভাবেই আসলে সচেতন হতে হবে। আমরা সামাজিক ভাবে এবং সর্বস্তরের মানুষ সবাই যদি আমরা মনে করি যে বাংলা ভাষা আসলে যেহেতু আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা, আমরা যেহেতু আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে যেহেতু এই ভাষার জন্য, এই ভাষার আন্দোলন দিয়ে যেহেতু স্বাধীনতা এসেছে আমাদের, সুতরাং আমরা সবাই মিলে, এবং সরকার তো আছেনই, সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে, আমরা সকল পর্যায় থেকে আমরা যদি চেষ্টা করি, তাহলে বাংলা ভাষার বিরুদ্ধে যত ষড়যন্ত্র, সেটা বিভিন্ন FM রেডিও বলেন, বা যারা বিভিন্ন, এখনো অনেক লেখক আছেন যারা আঞ্চলিক বা ভাষাকে দূষণ করছেন বিভিন্ন ভাবে, এগুলো নানা সেক্টর আছে, ওগুলো আমরা যাব না আলোচনায়। তো যতই ষড়যন্ত্র হোক বাংলার বিরুদ্ধে, যতই বাংলাকে আহত করার চেষ্টা হোক, নিশ্চয় আমরা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আন্তরিকভাবে গ্রহণ করি, সেটা সরকার থেকে শুরু করে প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় পর্যন্ত সবাই যদি আমরা সোচ্চার হই, তাহলে নিশ্চয়ই আমরা আশার আলো দেখব। তখন আমাদের হয়তো আরো বেশি ভালো লাগবে, আরো বেশি আনন্দ লাগবে যে হ্যাঁ, আমার প্রাণের ভাষা আজকে সারা পৃথিবীতে তারা কি দাপিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে? এই আর কি। নিশ্চয়ই আমরা আশাবাদী, আমরা কখনোই হতাশ হব না। হ্যাঁ, আমরা দোয়া করি আমাদের ভাষাটা আমরা গর্ব সহকারে বলতে পারি যে আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। অ্যাটলিস্ট এতটুকু বাংলা যেন সবখানে ছড়িয়ে যায়, যে এতটুকু বাংলা প্রতিটা বাচ্চার মুখে আমরা তো বড়রা বলতেই পারি, যে এতটুকু যেন বলতে পারে যে আমার বাংলাদেশ বা আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা। খুব ভালো লাগলো এসা, তুমি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে হ্যাঁ, চলে আমি এসেছি। এবং ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আর পরে মনে হয় আর ফ্লোর আমরা পাচ্ছি না, সবারই মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তো আমি বিশ্ব বাংলা এবং আমাদের ফারহানা হোসেন আপু, তোমাকে আর আমাদের সিদ্ধার্থ দা, সবাইকেই আমি, এবং আমাদের শ্রদ্ধেয় শান্তনু মিত্র দা এবং আমাদের শান্তনা রায়, আপনাদের আবৃত্তি শুনে মুগ্ধ হয়েছি, মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। সত্যি খুবই ভালো লেগেছে। আপনাকে প্রশংসার জন্য প্রশংসা নয়, সত্যিকার অর্থেই দারুণ ভালো লেগেছে আপনাদের সাথে সঙ্গ দিতে পারছি এত সময়। দেখেন, আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার যারা আছেন, আমরা যে প্যানেলে যারা আছি সবাই, তার চেয়ে আমি মনে হয় একটু বয়সে তরুণ, আমার হয়তো ধৈর্য আছে 1 ঘন্টা 37 মিনিট, বা আমরা আরো আধা ঘন্টা আগে জয়েন করেছি, প্রায় 2 ঘন্টা 7 মিনিট। আপনারা যে কি করে পারছেন, তার মানে বাংলা ভাষা সংস্কৃতির প্রতি দায় আছে, ভালোবাসা আছে, আমাদের আমাদের প্রাণে আছে। আর প্রাণে যদি ধারণ করা যায়, সে টাইম কোনো ফ্যাক্ট হয় না সেখানে। তাই না? এই জন্য সবাইকে ধন্যবাদ। 2 ঘন্টা টাইম চলে গেল। সুস্বাস্থ্য কামনা করছি। কেউ বিরক্ত বোধ করিনি আমরা, তাই না? হ্যাঁ, প্রথমেই বলছি, মানে যে ভাষার জন্য আত্মত্যাগ করেছে আমাদের বীর সন্তানেরা, সে ভাষা কখনোই হারিয়ে যেতে পারে না, সেটা এগিয়ে যাবে, এটা পরিস্ফুটিত হবে, আমি বিশ্বাস করি। আর বিভোর হয়ে শুনছিলাম এরশাদ ভাইয়ের আলোচনা আর শান্তনা দির আবৃত্তি, ওনার নিজের লেখা কবিতাগুলো অসাধারণ, আর ফারহানা আপুর সাবলীর উপস্থাপনা সত্যিই উপভোগ্য ছিল, তাই কোনো বোরিং লাগেনি। হ্যাঁ, অসাধারণ ছিল। আর সবার মঙ্গল কামনা করছি। আর আমি বিশ্বাস করি সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের বাংলা ভাষাটা অনেক উপরে চলে যাবে এবং আমরা এগিয়ে যাব অনেক। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ দিদি, তুমি এখন কিছু বলো বিশ্ব বাংলা বা সবাই সম্পর্কে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে কিভাবে 2 ঘন্টা সময় চলে গেল। খুব ভালো লেগেছে এরশাদের কথা শুনতে, তোমার ভাইয়ের কথা শুনতে খুব ভালো লেগেছে। বাংলাকে যে এতটা রেসপেক্ট করে, এতটা শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে যে সুন্দরভাবে বুঝিয়ে দিল,
আর শান্তনু বাবুর কবিতা তো আমার খুব ভালো লেগেছে। আমি বরঞ্চ একটু নার্ভাস ফিল করে একটু আবেগে একটু মাঝে মাঝে থই হারিয়ে ফেলছিলাম। হ্যাঁ, তো তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আমাদের বিশ্ব বাংলাকে আমি অভিনন্দন জানাই এরকম একটা এতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর ফারহানা, তোমাকেও অনেক ধন্যবাদ। খুব ধন্যবাদ ভালো দিদি। থেকো। হ্যাঁ, দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের এখানে যারা এসেছেন তারা ভীষণ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, এতক্ষণ টাইম ধরে আপনারা আমাদের পাশে ছিলেন। সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশ্ব বাংলা থেকে এবং গীতা থেকে আবারও দেখা হবে সামনে সপ্তাহে কোনো এক বাচিক শিল্পী নিয়ে, এবং ভাষার মাসকে কেন্দ্র করে আমি পুরা মাস জুড়ে আপনাদের সাথে থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ভাষার মাসের শুভেচ্ছা রইলো। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।